আইডিটা আর একটা আইডির সাথে মার্জ করে সমস্যা হয়েছিল। তো আপনাদের প্রতি একটু অনুরোধ হলো, সবাই নিজেকে মিউট করেন। মিউট করেন মানে যখন কথা বলবেন তখন আনমিউট করে নেবেন, এটা হলো এটার নিয়ম। জুমে ক্লাসের নিয়মই হচ্ছে হট সাউন্ড আসতে থাকে, তাহলে কিন্তু এই ক্লাস নেওয়া যাবে না। বুঝছেন? তো সবাই সবার প্রতি যে আপনারা নিজেকে নিজে পারেন কিনা। তো সবাই মিউট হন, তাহলে কোনো সাউন্ড হবে না। শুধু আমরা আমরা যে পড়াবো এটাই শুধু শোনা যাবে। যদি আপনার কোশ্চেন রেজ করতে হয়, কথা বলতে হয়, তো আপনি কথা বলবেন নিজেকে আনমিউট করে, তারপরে কথা বলবেন, এটাই নিয়ম। তো এই সার্টিফিকেট লেভেলের ট্যাক্সের তো দুইটা পার্ট, এটা আপনারা জানেন। সেটা হলো যে একটা হলো যে ডাইরেক্ট ট্যাক্স আর একটা ইনডাইরেক্ট ট্যাক্স। তো ট্যাক্সের যে পার্ট সেটার সিলেবাসটাও চেঞ্জ হয়ে গেছে, সিলেবাসটাও অনেকটা ছোট হয়ে গেছে। আর ভ্যাটের পার্টটা বড় হয়ে গেছে। ভ্যাটে এখন 40, তো 60-40 অথবা 65-35 এরকম হবে আর কি। আপনাদের সিলেবাসটা আগের সিলেবাস এক নাই, সিলেবাসটা চেঞ্জ হয়েছে। এবং এই নতুন সিলেবাস আপনাদের থেকে কার্যকর, আপনাদের বেলায় প্রযোজ্য। এতে করে হয় কি, ইনকাম ট্যাক্সের এটা একটু কমে গেছে, ইনকাম ট্যাক্সের যে স্কোপ ওইটা কমে গেছে, ভ্যাটেরটা বাড়ছে। যাই হোক, ভ্যাট হয়তো অন্য কেউ পড়াবে, আমি হচ্ছে ইনকাম ট্যাক্স পড়াবো। তো আজকে আপনাদের সাথে প্রথম ক্লাস, তো সেই হিসাবে আজকে যে খুব কঠিন কিছু পড়ানো হবে তা না, তবে প্রারম্ভিক কিছু পড়ানো হবে। তো বলতে পারেন যে এই যে ইনকাম ট্যাক্সের এইটা যে পড়বেন, কোত্থেকে পড়বেন আপনারা, এই সাবজেক্টটা কোত্থেকে পড়বেন, এর প্রথম রেফারেন্স বুকই হচ্ছে আপনার স্টাডি ম্যানুয়াল। আইসিএবির যে স্টাডি ম্যানুয়াল ওইটা ফলো করতে হবে। তবে আপনাদের এইটারও স্টাডি ম্যানুয়াল আসতেছে, বাট আসতে একটু সময় লাগবে, মাসখানেক সময় লাগবে। মানে পরীক্ষার আগে এই ম্যানুয়ালটাও পাবেন, নতুন ম্যানুয়ালটাও পাবেন। আপাতত পুরান ম্যানুয়াল যেটা আছে সেটা ফলো করতে পারেন, বাট ওখানে কিছু চেঞ্জ হবে আর কি। তো এই হচ্ছে এই বিষয়। তো এখানে একটা জিনিস একটু দেখেন, সেটা হলো যে প্রথমেই বলে নিই, আমাদের এই কোর্সটা যে আমরা পড়াশোনা করব, তো সেটা কোত্থেকে করব। তো সেটা করব ম্যানুয়ালি, বিশেষ করে আইসিবির যে স্টাডি ম্যানুয়াল আছে সেটা ফলো করবেন। আর ইনকাম ট্যাক্সের যে বাইবেল যেটা, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এইটাই হলো আমাদের মূল বই। তো ওইটা ফলো করতে হবে, ওইটা ফলো করতে হবে। এবং যেটা হয় সেটা হলো আচ্ছা দেখেন, সেটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স লিখে নিতে পারেন। সেটা হলো যে আপনারা যে বই ফলো করবেন সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এইটাই হলো মূল বই। আর 2 নম্বরে হচ্ছে ইনকাম ট্যাক্স রুলস 1984। তো এর বাইরেও আমাদের কখনো কখনো আপনার এসআরও রেফারেন্স দিতে হবে। এসআরও, এসআরও মানে হচ্ছে স্ট্যাটুটরি রুলস অ্যান্ড অর্ডার। তো এসআরও রেফারেন্সও কখনো কখনো লাগবে। আর এনবিআর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ক্লারিফিকেশন দিয়ে থাকে, সেগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং আপনারা মানে পরিপত্র আকারে পাবেন, মানে এনবিআর থেকে যে ব্যাখ্যা দেয়া হয় বা বিভিন্ন সরকারি দপ্তর, সেগুলোকে বলে পরিপত্র। আর কিছু কোর্ট কেস রেফারেন্স লাগে, সেগুলো আপনাদের এই লেভেলে ওইরকম লাগবে না, আপনাদের এই 4টা হলেই হবে। তো কি কি কোত্থেকে আমরা পড়বো, সেটা হলো 1 নম্বর হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984।
2 নাম্বার হচ্ছে Tax rule 1984. ইনকাম ট্যাক্স রুলস 1984। তো প্রথমটাকে বলা হয় যদি পার্ট 1, তাহলে পরের বইটার নাম হচ্ছে পার্ট 2, ম্যানুয়াল পার্ট 2। আর এর বাইরে আর দুইটা জিনিস রাখলেই হবে। একটা হলো এসআরও, এসআরওর অ্যাব্রিভিয়েশন হচ্ছে স্ট্যাটুটরি রুলস অ্যান্ড অর্ডার। আর একটা হচ্ছে আপনার পরিপত্র, জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে বিভিন্ন আইনের যে ব্যাখ্যা, এটা একটা পরিপত্র আকারে বের করে বাংলায়, ওইটাও কালেকশনে রাখতে হবে আর কি। তো এই চারটা মোটামুটি কালেকশনে রাখলে হবে। আর মেইনলি ফলো করবেন হচ্ছে স্টাডি ম্যানুয়ালটা, মেইনলি স্টাডি ম্যানুয়ালটা ফলো করবেন, ঠিক আছে? তো এই আর কি, এইটা প্রথমেই মানে আপনাদের সঙ্গে বলে নিলাম যে আমরা এই যে কোর্সটা শুরু করব, এটা কোত্থেকে শুরু করব, এই আর কি। এখানে লিখছে, এখানে রাতুল ওই চারটা জিনিস। আর পঞ্চম আরেকটা ছিল, ওইটা আপনাদের লেভেলে দরকার নাই, সেটা হলো বিভিন্ন মামলা মোকদ্দমার যে রায়, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে বিভিন্ন কেস রেফারেন্স লিগাল ইস্যুতে, এটা মানে আপনার এই লেভেলে খুব একটা দরকার নাই, যেটা এইটা পাশ করে পরেরটাতে প্রফেশনাল লেভেলে উঠতে কখন লাগে, ঠিক আছে? আর মেইনলি তো বই ফলো করবেন আপনি, স্টাডি ম্যানুয়াল পুরানটা ফলো করতে পারেন, পুরানটা ফলো করতে পারেন, বাট নতুনটা আসতেছে, নতুনটা মানে এখনো আইসিএবি সিদ্ধান্ত নেয় নাই এই করোনা প্যান্ডামিকের কারণে। যাই হোক আর কি, তো তারপরেও আপনি নতুন বইটাও পাবেন মাসখানেকের মধ্যে, আশা করা যায় মাসখানেকের মধ্যে হয়তো পাবেন। আর আমরা আমি যে আপনাদেরকে কিছু হ্যান্ড আউট দেব, তো সেই হ্যান্ড আউট গুলো আমি যেহেতু এখন করোনা, এই করোনাকালীন আমি চেষ্টা করব যে সমস্ত হ্যান্ডআউট গুলো আপনাদের এই সিলেবাস কাভার করে, এর যতগুলো হ্যান্ডআউট আছে সবগুলো আমি হালিম সাহেবের কাছে দিয়ে আসবো। তো আপনাদের কাজ হবে, আপনারা তো ওই একজন গেলে হয়তো 10 জন পেয়ে যাবে এরকম আর কি, তো ওইখান থেকে কালেক্ট করবেন আর কি। তো আগে যেভাবে ক্লাসে দেয়া হতো এখনো সেই একই ভাবে চলবে। তো ওইখান থেকে আপনারা যেভাবে করেন, আগে তো ধরেন একটা একটা দেওয়া হতো, একটা একটা ফটোকপি হতো, এখন একবারে দেয়া হবে, একবারে দেয়া হবে। কিভাবে নিবেন সেটা কথা বলে নেওয়া যাবে, এটার জন্য এখনই একেবারে আপনার উঠে পড়ে লাগতে হবে নট দ্যাট। আর এগুলা আমরা দেখি 1-2টা ক্লাস শেষ হোক, তারপরে পরে আর কি দেবো আপনাদেরকে, মানে যেগুলো পড়ানো হবে। প্রথম কথা হলো আমি প্রেজেন্টেশন দেখাই, হ্যাঁ, তাহলে কিন্তু সেই প্রেজেন্টেশন আপনি পাবেন, আপনি নির্ভয়ে থাকতে পারেন যে এগুলো পাবেন, এবং আপনি অচিরেই পাবেন, আমি জানাই দেবো। তো ক্লাস শুরু, একজনে লিখছে হোয়েন স্যার, ক্লাস শুরুই হইতে পারেনি এখন পর্যন্ত, এখনই স্যারের এই যে সিনোপসিস কবে পাবো, মানে কেউ সবাই পাওয়া মার্কের মধ্যে, মানে মানে নিজের কাছে রাখলেই হইলো আর কি, যখন দরকার তখন দেখেন, স্যারের এই ক্লাস করার দরকার নেই, মানে শুধু হ্যান্ড আউটটা পেলেই হয়। তো যাই হোক, আমি যেটা অভয় দিচ্ছি সেটা হলো হ্যান্ড আউট পাবেন, কখন পাবেন কিভাবে পাবেন সেটা জানাই দেবো, আপনার সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসে জানাই দেবো, অসুবিধা নেই। তো আমার মনে হয় যে আমরা প্রথম ক্লাস হিসাবে শুরু করতে পারি। তো এই আর কি, আর কারোর যদি কোনো কথা থাকে আপনি বলতে পারেন। তো আপনি প্রত্যেকে বলে রাখি যে কিছু কিছু জিনিসের হ্যান্ড আউট দেবো, আর মূলত আপনি ফলো করবেন স্টাডি ম্যানুয়াল, সেখানে আপনার বেশ কিছু অঙ্কের সলিউশন করে দেয়া থাকে, আর আমরা নতুন নতুন সলিউশনও করব, এগুলো করবো, এগুলাতে সমস্যা হবে না। আর যেগুলো করব সেগুলো যদি আপনাদের ধরেন কোনোদিন যদি কোনো অঙ্ক করাই, ধরেন এক সময় তো আসবে যে আমরা অঙ্ক করাবো, অঙ্ক করালে আপনাদের একটা কাজ আপনারা করতে পারেন, আপনারা নিজেরা যদি সিআর, মানে সিআর বলে কি, ক্লাস রিপ্রেজেন্টেটিভ বা ক্যাপ্টেন, মানে আপনারা
আপনাদের মধ্য থেকে মানে আলোচনা করে যদি একজন ক্যাপ্টেন নির্বাচন করতে পারেন, তাহলে একটা মেইল যদি করা যায়, তাহলে হবে কি, ওই যে আমি ক্যাপ্টেনের মেইলে দিয়ে দিলাম কোশ্চেনটা, ওই ক্যাপ্টেন আবার সবার গ্রুপ মেইলে দিয়ে দিল, তখন আমরা বসে বসে ওই অঙ্কটা করতে পারবো আর কি। যাই হোক, সেই সময় এখনো আসেনি, মানে সেই আরো পরে। তো আপনাদের কোনো কথা থাকলে আপনি বলতে পারেন ক্লাস শুরুর আগে। এখন ক্লাস শুরু হতে যাচ্ছে। মানে কারোর যদি কোনো সাজেশন থাকে, কোনো কথা থাকে, তাহলে নিজেকে আনমিউট করে বলতে পারেন। বাট আমার যত কথা ক্লাস শুরুর আগে সেগুলো বলে ফেলছি। তো আপনাদের একটু তো সমস্যা হবেই, একটু সমস্যা তো ধরেন রেগুলার ক্লাস হলে, নর্মাল ক্লাস হলে আমরা সবাই সবাইকে দেখতে পেতাম, কথা বলতে পারতাম, একটা শৃঙ্খলা থাকতো। এখন তো সেগুলো থাকবে না। এখন আপনি বাসায় বসে মানে আপনি ক্লাস করতেছেন, তো একটু ডিস্টার্ব তো হবেই আর কি, সবকিছুতেই মিলেই একটু ডিস্টার্ব হবে আর কি। আর কোনো কিছুরই আপনি ওই যে মানে সফট কপি পাবেন না, আপনি হার্ড কপি পাবেন। তো হার্ড কপি পাবেন, কিভাবে পাবেন সেটার ব্যবস্থা আমি করব, সুতরাং ওটা নিয়ে আপনি ঘাবড়াবেন না। হুম? তো এই আর কি। আর তো যখন অঙ্ক করাবো তখন আপনার মেইলে দিয়ে দিলে, মেইল ছড়ায় দিলে ওইভাবে সবাই অঙ্কটা মানে হাতে কলমে করতে পারবো। সেটা যখন অঙ্ক করাবো সেটা পরে, আগে তো আমরা থিওরি পড়াইনি, নাহলে অঙ্ক আপনি করবেন কোত্থেকে আইনগুলো না পড়লে। তো আপনাদের যেটা সিলেবাস নতুন দেখলাম, সেখানে বেসিক্যালি দুইটা জিনিস। একটা হলো আপনার পরীক্ষায় ইন্ডিভিজুয়ালের একটা অঙ্ক আসবে, ভেরি কমন, সেটা হলো স্যালারি, হাউস প্রপার্টি এগুলো নিয়ে। আর একটা হলো কোম্পানির অঙ্ক থাকবে, মানে কোম্পানির অঙ্ক আর মানে ইন্ডিভিজুয়ালের অঙ্ক, এই দুইটা অঙ্ক ভেরি কমন। এখান থেকে সিলেবাসের মুখ্য অংশ জুড়ে আছে এই দুইটা। আর আপনাদের এইটাতে জটিল কিছু নাই, মানে এটা সার্টিফিকেট লেভেলে আপনার জটিল কিছু নাই, যেমন ট্রান্সফার প্রাইসিং, প্ল্যানিং, মানে কিছু কিছু কমপ্লিকেটেড এরিয়া আছে যেটা আপনার এই সার্টিফিকেট লেভেলে নাই। তো যাই হোক আর কি, তো সেখানে বলেন, এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন, আর যদি না থাকে তাইলে আমরা তাহলে আমরা একটা প্রেজেন্টেশন দেখাতে পারি, আজকে একটা জেনারেল প্রেজেন্টেশন আর কি। আচ্ছা, যেটা দেখাচ্ছি এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। দেখতে পাচ্ছি স্যার। কি বড় করব না এই ছোটই থাকবে? আচ্ছা, ঠিক আছে স্যার। পারফেক্ট স্যার। ছোটই থাকুক না? জি স্যার, এটাই তো। জি স্যার, এটাই থাকুক। ঠিক আছে। আজকে আপনাদের প্রথম ক্লাস তো, এই জন্য এই যে বাংলাদেশ ট্যাক্স ম্যানেজমেন্টের উপরে একটা জেনারেল ক্লাস আজকে নিচ্ছি, এবং এটাও আপনার সিলেবাসের পার্ট। সিলেবাসের প্রথম দিকেই কিছু জেনারেল কথাবার্তা আছে ট্যাক্স রিলেটেড। তো ওই ওই প্রেক্ষিতেই এই প্রেজেন্টেশনটা আপনাকে একটু দেখাচ্ছি। এখান থেকে কিছু আইডিয়া আমাদের হবে যে ট্যাক্স কি, ইনকাম ট্যাক্স কি, ইত্যাদি ইত্যাদি। যেমন এই যে প্রেজেন্টেশনটা এখন থ্রো করলাম, সেখানে আপনার প্রথমেই হচ্ছে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনে তো কিছু কমন কথাবার্তা থাকেই। তারপরে প্রিন্সিপালস অফ গুড ট্যাক্স সিস্টেম, ক্যানন অফ ট্যাক্সেশন, ডাইরেক্ট ট্যাক্স ভার্সেস ইনডাইরেক্ট ট্যাক্স, লিগাসি অফ ইনকাম ট্যাক্স ল, তারপরে বাংলাদেশ ট্যাক্স স্ট্রাকচার, তারপরে প্রেজেন্ট ট্যাক্স রেট, আর কিছু রিডিউস ট্যাক্স রেট আছে উইথ এসআরও রেফারেন্স, আর ইনকাম ট্যাক্সে এনবিআর এ কি কি রিফর্ম হয়েছে সেগুলো আর কি। তো একটা জিনিস সেটা হলো যে ইন্ট্রোডাকশনটা দেখি একটু।
ইন্ট্রোডাকশনে যে কথাগুলো বলা সেগুলো একটু আপনি পড়তে পারতেছেন আপনার ল্যাপটপে। সেটা হলো যে মানে ইনকাম ট্যাক্সটা কি, বা ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের পার্থক্য কি, এই সম্পর্কে একটা জেনারেল ইন্ট্রোডাকশন। সেটা হচ্ছে যে ট্যাক্স কি, ট্যাক্সেস আর ডিউজ দ্যাট উই পে ফর দ্য প্রিভিলেজেস অফ মেম্বারশিপ ইন অ্যান অর্গানাইজড সোসাইটি। এটা একজন মনীষীর উক্তি, এবং খুব ভালো একটা মানে ট্যাক্স কি, ট্যাক্স হচ্ছে পাওনা যেটা আমরা দিয়ে থাকি ফর দ্য প্রিভিলেজেস অফ মেম্বারশিপ ইন অ্যান অর্গানাইজড সোসাইটি। এই সভ্য সমাজের নাগরিক হিসাবে আমরা সরকারকে যে পাওনা দিয়ে থাকি, যে খাজনা দিয়ে থাকি, তো সেটাই হচ্ছে ট্যাক্স। And it is a compulsory payment made to the government for services it provides us। মানে এটা আমরা সরকার আমাদেরকে যে সেবা দিয়ে থাকে, যে সেগুলোর কারণে এইটা হচ্ছে এক ধরনের কম্পালসারি পেমেন্ট সরকারকে। সরকারকে যদি আমরা এই আয়কর বা অন্যান্য ভ্যাট ইত্যাদি না দিয়ে থাকি, তাহলে সরকার দেশ চালাতে পারবে না। এবং এর বিনিময়ে আমরা সার্ভিস পাচ্ছি, আমরা মেট্রো রেল, ফ্লাইওভার, পদ্মা ব্রিজ, এরকম বহু সুবিধা আমরা পাচ্ছি, সরাসরি এককভাবে পাচ্ছি না, সম্মিলিতভাবে। এবং বলা হচ্ছে যে দো পিপল মে নট বি কমপ্লিটলি স্যাটিসফাইড অর কনভিন্সড উইথ দিস সার্ভিসেস। তো জনগণ বা করদাতারা সবসময় মানে যে এই সেবাতে খুব খুশি তা না, এবং অনেকেই এরকম আমাদের কথা বলে যে আমরা যে এত টাকা ট্যাক্স দেই, সরকার আমাকে কি দেয়। হ্যাঁ, তো বিষয়টা হলো সরকার কি দেয়, তবে হ্যাঁ যতটুকু দেয় ততটুকু তো দৃশ্যমান, তাই না? কি এখানে লেখা উঠতেছে যে কি হাত রেস করতেছে, কেউ কিছু বলবে নাকি? কারোর কোনো কথা আছে? মানে লেখা উঠতেছে যে একজনে হাত জাগাইছে, কি মিস্টার অমুক রেইজেস হিজ হ্যান্ড। স্যার স্যার কেউ কিছু বললে তো মেসেজ করতে পারে আপনি। জানি না, ওই যে যা পারে, এখন এই নতুন জিনিস তো, এখন সবাই বাসায় বসে ল্যাপটপে মোবাইলে তো টেপাটেপি করতেছে আর কি, লেখা উঠছে, যাই হোক। আচ্ছা, দো পিপল মে নট বি কমপ্লিটলি স্যাটিসফাইড অর কনভিন্সড উইথ দিস সার্ভিসেস। তো আমরা যেরকম পৌরকর দিই, পৌরকরের বিপরীতে যে সার্ভিসটা পাই ওইটা খুব দৃশ্যমান। আপনি মিউনিসিপ্যাল ট্যাক্সের এগেনস্টে, সিটি কর্পোরেশন ট্যাক্সের এগেনস্টে যে সার্ভিসটা পাই, যেমন আমরা রাস্তার বাতি পাই, আলো, তারপরে সুয়ারেজ পাই, ময়লার পানি চলে যায়, তারপরে ময়লা নিতে আসে। তো এইরকম বেশ কিছু সার্ভিস হোল্ডিং ট্যাক্সের এগেনস্টে কিন্তু আমরা পাই, কিন্তু ইনকাম ট্যাক্সের এগেনস্টে কিন্তু সরাসরি ওইভাবে দৃশ্যমান পাই না। বাট সরকার যে ডেভেলপমেন্ট ওয়ার্ক করে, আমাদের এই ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু সরকার দুই ধরনের এক্সপেন্ডিচার বাজেট করে, একটা হলো রেভিনিউ আর একটা হলো তার ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। তো যাই হোক, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার থেকেই ওই পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ এগুলো হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে ইত্যাদি। আর রেকারিং এক্সপেন্ডিচার তো সরকারের অনেক, সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা দিতে হয়, এরকম বহু ধরনের এক্সপেন্ডিচার সরকারের আছে। তো প্রথম এদিকে কথা হলো, তারপরের প্যারায় দেখেন যে ইনকাম ট্যাক্স আমরা সবাই জানি, ইটস এ ট্যাক্স অন ইনকাম, মানে আয়ের উপরে কর। আয়কর কি? আয়কর হচ্ছে আয়ের উপরে কর। ইনকাম ট্যাক্সের বাংলা হচ্ছে আয়কর, তার মানে আগে আয় পরে কর, আয়ের উপরে আমরা পরে কর বসাই, এটা হলো আয়কর। আর ভ্যাটের বাংলা হচ্ছে ব্যয়কর, ভ্যাটের খাঁটি বাংলা হচ্ছে ব্যয়কর। যদিও আমরা জানি যে ভ্যাটের বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর, কিন্তু ভার্চুয়ালি এটা কিন্তু এক্সপেন্ডিচার ট্যাক্স। আপনি যদি আয় করেন, আপনাকে আয়কর দিতে হবে। আবার আয় করা টাকা দিয়ে যদি আপনি আগোড়ায় যান, চুল কাটতে যান, সেলুনে যান, বা চাইনিজ খেতে যান, আপনাকে ভ্যাট দিয়ে মানে খেতে হবে। তার মানে খরচ করলে ভ্যাট দিতে হবে। ভ্যাট মানে হলো ব্যয় কর, সোজা কথা আর কি। তো VAT is also different from income tax in so far in the VAT, the incidence can be shifted, but income tax is an ultimate burden. VAT হয়তো যে আদায় করে মানে আলটিমেটলি কনজিউমারের ঘাড়ে গিয়ে বর্তায়, এবং কয়েকটা স্টেজে যদি ভ্যালু এডিশন হয়, সেই ভ্যালু এডিশনগুলো আলটিমেটলি গড়াতে
কনজিউমারের উপরে গিয়ে পড়তায়। এই জন্য ভ্যাট হচ্ছে ভার্চুয়ালি কনজিউমার ট্যাক্স, এক্সপেন্ডিচার ট্যাক্স। বাট ইনকাম ট্যাক্স ইজ অ্যান আলটিমেট বার্ডেন, এই কারণে যে ইনকাম ট্যাক্স যার উপরে চার্জ করা হয়, যার ইনকামের উপরে, সে এটা শিফট করতে পারে না। আরেকটা কথা হচ্ছে যে ইনকাম ট্যাক্স হচ্ছে একটা অ্যানুয়াল ট্যাক্স। is an annual tax in the sense that it is assessed on the income year basis. মানে আয়কর হচ্ছে বার্ষিক কর, কিন্তু ভ্যাট কিন্তু বার্ষিক কর না। ভ্যাট হলো ক্ষণে ক্ষণে কর। আপনি যতবার ব্যয় করবেন প্রতিবার ভ্যাট দিতে হয়, কিন্তু আয়কর দিতে হয় বাৎসরিকই মোটামুটি, এবং রিটার্ন দিতে হয় বাৎসরিক ভিত্তিতে, হিসাব নিকাশ বাৎসরিক ভিত্তিতে হয়। যদিও বেতন থেকে ট্যাক্স কেটে রাখে মাসে মাসে, সেটা অ্যানাদার ইস্যু, বাট আমাদের ইনকাম ট্যাক্সটা বেসিক্যালি অ্যানুয়াল ট্যাক্স। And income tax is a one stage tax, and an income once taxed never taxed again. এক আয়ের উপরে যদি একবার ট্যাক্স করা হয়, সেই আয়ের উপরে আর পুনরায় মানে কর আরোপ করার কোনো সুযোগ নাই। এইখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু একটা কথা বলা হচ্ছে যে ইনকাম ট্যাক্স অ্যাসেস করা হয় অন দ্য ইনকাম ইয়ার বেসিস। তাহলে ইনকাম ইয়ার কি? ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের পার্থক্য কি? ইনকাম ইয়ার কি হলে অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে, তো সেটা দেখাবো। যাই হোক, মানে এটা আগে শেষ করি, ওটাও দেখাবো। আর ইনকাম ট্যাক্স বলছে যে ইনকাম ট্যাক্স ইজ ইকুইটেবল অ্যান্ড প্রোগ্রেসিভ, অ্যান্ড ইটস মরাল, ইথিক্যাল অ্যান্ড লিগাল বেসিস ইজ স্ট্রঙ্গার দ্যান দোজ অফ ইনডাইরেক্ট ট্যাক্স। এটা সত্যি কথা যে ইনকাম ট্যাক্সটা ভালো, ভ্যাট ভালো না। কেন ভালো না? আর ইনকাম ট্যাক্স কেন ভালো? ইনকাম ট্যাক্স ভালো এই কারণে যে ইনকাম ট্যাক্স হচ্ছে বড় লোকের, মানে যারা মানে থ্রেশহোল্ড লিমিটের উপরে, যেমন এখন থ্রেশহোল্ড লিমিট হচ্ছে 3 লাখ, 3 লাখ টাকার উপরে যাদের আয়, তাদের উপরে সরকার কর বসায়, কর নেয়, ছোট লোকের উপরে না। কিন্তু ভ্যাট ছোট লোক বড় লোক চেনে না, ভ্যাট সবার উপরে, ভ্যাট চেনে কনজিউমার। তো একটা রাস্তার ভিখারিও যদি একটা লাখ সাবান গায়ে মাখে, তাকে ওই ভ্যাট দিয়ে মাখতে হবে। তো যত বড় লোকই হোক আর যত ছোট লোকই হোক, মানে ভ্যাটের ক্ষেত্রে খাতির নাই, এক সমান চোখে দেখা হয়। কিন্তু ইনকাম ট্যাক্সটা সমান চোখে দেখা হয় না। এটা বড় লোকদের মানে একটা নির্দিষ্ট সিলিং পার হয়ে গেলে তখনই এটা ধরা হয়। তো যাই হোক, ইন্ট্রোডাকশনে বেশ কিছু কথাবার্তা বললাম। এরপরে আমরা হায়ারার্কিটাও দেখাবো, মানে ইসের ট্যাক্স ডিপার্টমেন্টের হায়ারার্কি কি সেটাও দেখাবো, একটু পরে বলবো। তো পুরো স্লাইডটাই না হয় দেখাই, তারপরে আপনারা কোশ্চেন করতে পারবেন, মানে যাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারবেন। তারপরে বলা হচ্ছে যে প্রিন্সিপালস অফ এ গুড ট্যাক্স সিস্টেম। তো একটা ভালো ট্যাক্স সিস্টেমের বৈশিষ্ট্য কি বা নীতিমালা কি সেটা যদি দেখি, 1 নম্বর হচ্ছে সার্টেনটি। সেখানে বলা হচ্ছে ট্যাক্স সিস্টেম শুড নট হ্যাভ এনি অ্যাডভার্স ইফেক্ট, যেন নিশ্চিত করা থাকে, সার্টেন থাকে। ইকুইটি, গুড ট্যাক্স সিস্টেম ইজ বেসড অন দ্য পিপলস এবিলিটি টু পে, মানে সঙ্গতি থাকতে হবে মানে ট্যাক্স পেমেন্টের। এই কারণেই দেখবেন যে আপনার একটা সার্টেন লেভেল পর্যন্ত সরকার মানে থ্রেশহোল্ড লিমিট করে রাখছে যে যাদের কোনো ট্যাক্স হবে না, এবং বর্তমানে সেটা হচ্ছে 3 লাখ, মহিলাদের হচ্ছে এটা 3.5 লাখ। তারপর দেখেন সিম্পলিসিটি, সেখানে বলছে যে ট্যাক্স পেয়ার শুড এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্যাক্স সিস্টেম। সহজ না হলে, খুব বেশি জটিল হলে তখন মানুষ ট্যাক্স দিতে ভয় পায়। তারপরে কনভিনিয়েন্স, ট্যাক্স শুড বি কালেক্টেড ইন কনভিনিয়েন্ট ম্যানার। স্টেবিলিটি, ট্যাক্স স্ট্রাকচার শুড নট বি চেঞ্জড ফ্রিকুয়েন্টলি, মানে এটা এক কথায় কথায় ট্যাক্স রেট, ট্যাক্সের আইন যেরকম কথায় কথায় যদি চেঞ্জ হয়, তাহলে মানুষ কিন্তু খেয়েই ধরে রাখতে পারে না, মানে ফলে জিনিসটা স্টেবল মানে স্টেবিলিটি থাকে না। তারপরে দেখেন প্রোগ্রেসিভিটি, এখানে বলছে ট্যাক্স শুড বি চার্জড অ্যাকর্ডিং টু দ্য ইনকাম ডিস্ট্রিবিউশন। প্রোগ্রেসিভ, এবং আমাদের যে ট্যাক্স রেট এটা প্রোগ্রেসিভ, অর্থাৎ এটা ধাপে ধাপে রেটটা বাড়ে, মানে এই না সমহারে না। যার ইনকাম যত বেশি সে মানে সে আর যার ইনকাম কম একই হারে ট্যাক্স দেয় না, মানে ওইটা রেটটা যত উপরে উঠবে
তত রেটটা বেশি। এরপরে দেখেন যে ক্যানন অফ ট্যাক্সেশন। তো ক্যানন অফ ট্যাক্সেশন আর দ্য মেইন বেসিক প্রিন্সিপালস, যেটা মানে গুড ট্যাক্স সিস্টেমের। তো সেখানে ইম্পর্টেন্ট ক্যানন অফ ট্যাক্সেশন হচ্ছে ক্যানন অফ সার্টেনটি, ক্যানন অফ কনভিনিয়েন্স এবং ক্যানন অফ ইকোনমি। এবং এর প্রত্যেকটা ডেসক্রিপশন কিন্তু এখানে দেওয়া। ক্যানন অফ ইকুইটি কি? এভরি পার্সন শুড পে টু দ্য গভর্নমেন্ট ডিপেন্ডিং আপন হিজ এবিলিটি টু পে। যার যেমন আয় তার তেমন কর। তারপরে হচ্ছে ক্যানন অফ সার্টেনটি। সেখানে বলছে যে ট্যাক্স হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ টু পে শুড বি সার্টেন, নট আরবিট্রারি। কার কত ট্যাক্স দিতে হবে সেটা একদম পরিষ্কার থাকতে হবে। And taxpayer should know in advance how much tax he has to pay. মানে করদাতাকে জানতে হবে যে তার আগাম জানলে ভালো, তার একটা প্ল্যানিং থাকে, প্রিপারেশন থাকে, এবং at what time he has to pay, মানে কখন দিতে হবে, কত দিতে হবে, and in what form the tax is to be paid to the government. এটা কি চালান করে দিতে হবে, না পে অর্ডার করে দিতে হবে, কিভাবে দিতে হবে, নাকি উইথহোল্ডিং সিস্টেমের মাধ্যমে দিতে হবে, নাকি একবারে রিটার্ন দাখিলের সময় দিলে চলবে। দেন ক্যানন অফ কনভিনিয়েন্স। সেখানে বলছে দ্য মুড অ্যান্ড টাইমিং অফ ট্যাক্স পেমেন্ট শুড বি অ্যাজ ফার অ্যাজ পসিবল কনভিনিয়েন্ট টু দ্য ট্যাক্স পেয়ার। মানে এই যে কখন টাইমিংটা এবং পদ্ধতিটা, এটা অ্যাসেসিভ কনভিনিয়েন্ট হলে ভালো হয়। ফর এক্সাম্পল, ল্যান্ড রেভিনিউ ইজ কালেক্টেড অ্যাট দ্য টাইম অফ হারভেস্ট। যেমন আগে যে জমিদারি প্রথা ছিল, মানুষের ঘরে যখন গোয়াল ভরে ধান উঠতো, কৃষকের মুখে হাসি ফুটতো, তখন কৃষকের যদি খাজনা ধরা হয়, কৃষক তখন খাজনা দিতে পারে। কিন্তু অন্য সময় হলে তো সে দিতে পারে না। এই জন্য বুঝতে হবে যে ইনকাম ট্যাক্স ইজ ডিডাক্টেড অ্যাট সোর্স অ্যাট দ্য টাইম অফ পেমেন্ট। এই জন্য এক লোক যারা চাকরিজীবী তারা বেতনটা পাওয়ার পরে পুরোটা খরচ করে বসতে পারে, তাহলে তো সে ট্যাক্স দিবে কোত্থেকে? এই জন্য তার ইনকাম করাকালীনই ট্যাক্সটা আদায় করা হয়, যাতে তার কষ্ট না হয় আর পুরোটা খরচ না করে ফেলে। এটা একটা সেফটিও বটে তার। তারপরে দেখেন ক্যানন অফ ইকোনমি। The principle states that there should be economy in tax administration. The maximum part of tax collection should be brought to the government treasury. এই যে ট্যাক্স কালেকশনের যে কস্ট, সেটাও আমাদের কিন্তু এখন বা সারা পৃথিবীর মধ্যে এখন মিনিমাম। তো এখন আসি যে ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পার্থক্য কি। এবং ডাইরেক্ট ট্যাক্সের তো উদাহরণ দিলাম, ইনকাম ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, ভিএটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, এরকম উদাহরণ আরো আছে। তো যদি মিনিংয়ে যান তাহলে দুইটা ডিফারেন্স, তো দুই আলাদা মিনিং। একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সেস আর দ্য ট্যাক্সেস ইন হুইচ দ্য ইনসিডেন্স অ্যান্ড ইম্প্যাক্ট ফলস অন দ্য সেম পারসন, whereas indirect taxes are such type of taxes where incidence and impact fall on the different persons. তারপরে হচ্ছে নেচার অফ ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স ইজ প্রোগ্রেসিভ ইন নেচার, ইনডাইরেক্ট ট্যাক্স ইজ নট। তারপরে দেখেন ট্যাক্সেবল ইভেন্ট, মানে অ্যাট দ্য টাইম অফ আর্নিং ইনকাম কখন ট্যাক্স হয়, যখন আয় করে ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে। আর ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে যখন আয় করে তখন না, যখন কেনাকাটা করে, বলছে যে পার্সেস, সেল, ম্যানুফ্যাকচার অর রেন্ডারিং সার্ভিসেস, তখন ভিএটি বা ইনডাইরেক্ট ট্যাক্সটা হয়। লেভি, ডাইরেক্ট ট্যাক্স ইজ লেভিড অ্যান্ড কালেক্টেড ফ্রম দ্য এসএসসি। ডাইরেক্ট ট্যাক্সটা সরাসরি করদাতার কাছ থেকে সরাসরি নেওয়া হয়, বাট ইনডাইরেক্ট ট্যাক্স ইজ লেভিড অ্যান্ড কালেক্টেড from the consumer but paid and deposited to the national exchequer by the SSC. আপনি চাইনিজ খেয়ে আসলেন, আপনি ভ্যাট তো দিয়ে আসলেন মানে ওই রেস্টুরেন্টকে, রেস্টুরেন্ট এটা সব মানে কাস্টমারের কাছ থেকে কালেক্ট করে জমা দিবে। এই জন্য এসএসসি হচ্ছে কিন্তু রেস্টুরেন্ট, আপনি যে খেয়ে আসলেন আপনি কিন্তু এসএসসি না, আপনি কাস্টমার। আর শিফটিং অফ বার্ডেন, ট্যাক্স বার্ডেন ইজ ডাইরেক্টলি borne by the SSC and accordingly the burden cannot be shifted, whereas indirect tax can be shifted, tax burden is shifted to the subsequent or ultimate user. এটা একটা অন্যতম বৈশিষ্ট্য কিন্তু, এটা মানে বার্ডেন শিফট করার বিষয়টা। ট্যাক্স কালেকশন, ট্যাক্স ইজ ইউজুয়ালি কালেক্টেড আফটার দ্য ইনকাম ইজ আর্ন। তো আয় করার পরে কিন্তু ট্যাক্স ধার্য করা হয়, বাট আরোপ করা হয়, রিটার্ন ফিল আপ করা হয়, এগুলো হয়।
আর ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে বলছি অ্যাট দ্য টাইম অফ সেল অর পারচেজ অর রেন্ডারিং সার্ভিসেস। সুতরাং এই যে ডাইরেক্ট প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে যে পার্থক্য, সেটারই কয়েকটা হেডলাইনে পার্থক্যটা বোঝানো হলো। মিনিং, নেচার, ট্যাক্সেবল ইভেন্ট, লেভি, শিফটিং অফ বার্ডেন, ট্যাক্স কালেকশন ইত্যাদি কয়েকটা ভাগে ভাগ করে বোঝানো হলো। এখন যদি উদাহরণ চান, উদাহরণ তো দিয়েই দিলাম, যে মস্ত বড় উদাহরণ হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ হচ্ছে যে ইনকাম ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স, গিফট ট্যাক্স ইত্যাদি। আর ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ হচ্ছে আপনার ভ্যাট, তারপরে কাস্টমস ডিউটি, এরকম আর কি, আরো এসডি সাপ্লিমেন্টারি ডিউটি ইত্যাদি এরকম আছে। তো যাই হোক আর কি, তো যেগুলো মানে একজন ট্রেডার, একজন আমদানিকারক, সে যে ভ্যাট দিয়ে আপনার ভ্যাট দিয়ে বা ডিউটি দিয়ে মাল ছাড়ালো, সেটা তো কাস্টমারের উপরে সে চাপায়া দেয়, তো জিনিসের দামের মধ্যে চাপায়া দেয়। তো সেই হিসাবে মানে ইনডাইরেক্ট ট্যাক্সটা শিফটেবল টু কনজিউমার বা কাস্টমার, যেটা ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে মানে হয় না। তারপরে দেখেন লিগ্যাসি অফ ট্যাক্স ল। ইনকাম ট্যাক্সের যে লটা আমরা এখন করি, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, এবং এটা কিন্তু অর্ডিন্যান্স আকারে আছে, অর্ডিন্যান্স আকারে আছে। এবং এটা তো আপনি 84 মানে যখন এরশাদ যখন পাওয়ারে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তখন অর্ডিন্যান্স আকারে এই আইনটা পাস হয়। এর আগ পর্যন্ত বাংলাদেশ কিন্তু ফলো করতো 1922 একটা, যেটা ব্রিটিশ ল। তো এর আগে অন্যান্য লটা এভাবে ফলো করতো। মানে এই ব্রিটিশ ইন্ডিয়াতে প্রথম আপনার ইনকাম ট্যাক্সের আইনটা আসছে 1860 সনে, 1860। এটা কিন্তু আপনারা দেখবেন যে ওই যে সিপাহী বিপ্লব হয় 1857 সনে, সম্ভবত ওই সিপাহী বিপ্লবের পরে সরকারি কোষাগারে ভাটা পড়ে ওগুলো ট্যাকেল করতে গিয়ে, সিপাহী বিপ্লব দমন করতে গিয়ে, তখন ওই জমিদারি প্রথা টথা চলে গিয়ে তখন তো এই ডাইরেক্ট ইনকাম ট্যাক্স মানে প্রবর্তন করা হয় এই উপমহাদেশে কিন্তু 1860 সালে। এটি একটা লিগ্যাসি দেখানো হচ্ছে যে ইনকাম ট্যাক্সের যে আইন আমরা এখন করি, এইটা মানে সূত্র কি, মানে কোত্থেকে আইনটা আসছে। তবে এই আইনও থাকবে না, আপনারা যদি ভাগ্য ভালো হয়, যদি পাশ করে যান, ভাগ্য ভালো, আপনার নতুন আইন আসতেছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2021। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2021 এটা অলরেডি হয়ে গেছে, এটার ইংরেজি ড্রাফট হয়ে গেছে, বাংলাও ড্রাফট হয়ে গেছে, এখন কারেকশন চলতেছে এনবিআর এ। তো নতুন আইনটা আসতেছে, নতুন আইন আসলে তো স্বাভাবিকভাবে আপনাদের জন্য জটিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তো যাই হোক আর কি, তার আগে পাশ করে গেলে ভালো। এখন আসেন ট্যাক্স স্ট্রাকচার। বাংলাদেশের যে ট্যাক্স স্ট্রাকচার, এটা তো ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স দুইটা নিয়েই। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে দেখেন ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স, ফরেন ট্রাভেল ট্যাক্স, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স মানে খাজনা, নন জুডিশিয়াল স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন, ইমুভেবল প্রপার্টি ট্যাক্স, মোটর ভেহিকেল ট্যাক্স, এইগুলো সব কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। আর পাশাপাশি ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, নার্কোটিক্স অ্যান্ড লিকার ডিউটি, ভিএটি, টার্নওভার ট্যাক্স, এসডি মানে হলো সাপ্লিমেন্টারি ডিউটি, বাংলা হচ্ছে সম্পূরক শুল্ক। এবং এতে করে অ্যানালাইসিসে দেখা যায় যে টোটাল যে গভর্নমেন্ট রেভিনিউ, তার 85%ই হচ্ছে এই মানে এই ট্যাক্সগুলো আর কি। মানে এনবিআর যে আদায় করে, এনবিআর এর যে ট্যাক্স রেভিনিউ, সেটা টোটাল গভর্নমেন্ট রেভিনিউর মোর দ্যান 85%। এবং এবারের যে বাজেট, সেই বাজেটে এনবিআর কে টার্গেট দেওয়া হয়েছে 3,300 বিলিয়ন, মানে 3,30,000 কোটি টাকা। আর হোয়ারাস এর আগের বছরে ছিল 3 লক্ষ কোটি টাকা আর কি, কোটিতে বললে, বিলিয়নে বললে তো। তো এবারের যে ট্যাক্স কালেকশনের যে টার্গেট, সেটার যদি বিভাজনটা এরকম, 3,30,000 কোটি টাকা, তো এটার ভাগে ট্যাক্সের ভাগে পড়ছে 1,03,945 কোটি টাকা,
যেটা প্রায় টোটাল যে ট্যাক্স টার্গেট তার 31.5%। ভিএটি হচ্ছে 1,25,162 টাকা, ডিউটি হচ্ছে 43,000, আর সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে 57,000। এইভাবে মানে সংক্ষেপে ব্রেকআপটা হচ্ছে এরকম আর কি। এখন দেখেন যে এবারের ট্যাক্স রেটটা কি। এবারের যে কোম্পানি এবং এওপি বাদে যে ট্যাক্স রেট সেটা কিন্তু এরকম, এবং সেইটা একটু ভালো করে দেখেন। সেটা হলো যে, এবং আপনারা পরীক্ষায় যে অঙ্ক করবেন, এই অঙ্ক ইন্ডিভিজুয়ালের যে অঙ্ক করবেন সেটা তো এই রেট দিয়ে আপনাকে করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে প্রথম 3 লক্ষ টাকা মানে অফ টোটাল ইনকাম। টোটাল ইনকাম মানে কিন্তু ট্যাক্সেবল ইনকাম, গ্রস ইনকাম না। তার মানে করযোগ্য আয়ের সারা বছরের যে করযোগ্য আয় তার প্রথম 3 লক্ষ টাকার উপরে কোনো কর নেই। আর হ্যাঁ, হালিম সাহেব। স্যার স্যার আর একটু হ্যাঁ মনে হয় ডিস্টার্ব হয়েছে, আমি একটু অ্যাপোলজি নেই আর একটু কথা বলি স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। আসতেছি স্যার, যদি আমাকে দেখা যাবে কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি আপনাকে শুধু। মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আমি একটু কথা বলি, একটু মন দিয়ে 2 মিনিট। প্রথম হলো যে আজকে স্টার্টিং ডে, 5টা জুমে ক্লাস চলে আমাদের আইসিবিতেও। জুম ক্যাপাসিটি অতটা এখনো মনে হয় আজকে 3-4টা মিটিং, এই জন্য একটু প্রবলেম হয়েছে। I sincerely apologize, especially our topmost respected our guardian, রঞ্জন কুমার ভৌমিক FCMA স্যার। তো স্যার এখানে আছেন, আমাদের অত্যন্ত সম্মানিত এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। যেটা বলা যে আপনারা একটু মেনে নিয়েন। আর কি বলে যে আজ ক্লাস শুরু হয়ে গেল, 3 মাস চলবে। By this time you have received the concerned timetable দিলাম, সিলেবাস দেওয়া হয়ে গেছে, বিগত সালের প্রশ্ন, that is called past questions, তারপরে সাজেস্টেড আনসার অর্থাৎ আপনার ফার্স্ট ইয়ার্স সলিউশন, গাইডলাইন ফর অনলাইন ক্লাস। কেউ আপনারা বন্ধ করে রাখবেন না, স্যার যেন আপনাদের খুঁজে পান, আপনার রুল, আপনার নাম, এগুলো রেখে দিয়ে। আমাদের আজকে রঞ্জন স্যার আছেন, সহ অন্যান্য টিচাররাও যারা আসবেন, যাতে আপনারা রেসপন্স করতে পারেন। এই ক্লাসটা অনলাইনে অত খারাপ না, যেহেতু আমরা টেস্ট বেসিস, উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য প্রিভিয়াস সেশন, দ্যাট মিনস এক্সাম সেশনের ক্লাসগুলো করলাম। সেখানে প্রায় 672 জন ছাত্র ক্লাস করলো উইদাউট কমপ্লেন। এবং আমাদের মাননীয় রঞ্জন স্যার এখানে আসেন, স্যারও ওখানে ক্লাস নিয়েছেন। রঞ্জন স্যারের ক্লাসে প্র্যাকটিক্যালে জায়গা দেওয়া যায় না, সব রুম খারাপ হয়ে গেছে। সুবর্ণ সুযোগ, সেশন 3 যে আপনারা রঞ্জন স্যারকে পেয়েছেন। ইউ আর ব্লেসড বাই দ্য অলমাইটি। স্যারের জন্য দোয়া করেন। এক, দ্বিতীয়ত হলো যে এই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের সব সময় থাকেন। আপনাদের ট্যাক্স ম্যানুয়াল 2টা, সার্টিফিকেট লেভেল, প্রফেশনাল লেভেলের, এগুলো স্যারই লেখেন, স্যারই আপডেট করেন। সিলেবাস সহ সার্বিক দিকে ওনার নির্দেশনা আছে। আসেন, এডুকেশনে কন্ট্রিবিউশন অত্যাধিক, এটা বলতে চাইলাম। কাজেই আর এবারে জানেন স্যার হচ্ছেন আমাদের এনবিআর সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল, সেখানে মেম্বার, এবং সার্ভে এন্ড ইন্সপেকশন খুব মেজর, ভেরি পটেনশিয়াল পোর্টফোলিও। তো কাজেই আপনারা সেই হিসাবে ক্লাস করবেন, আর এমনিতেই ক্লাস ভালো লাগবে। ইজ দ্য টপ স্কোরার এন্ড দ্য বেস্ট অফ মাই প্রফেশনাল। এই জন্য আমি ওনার সামনেই দু একটা কথা বললাম। সত্য কথা বলতে হয়, ইন্সপিরেশন বাড়ে, এবং এটা ওনার কোয়ালিটি, কাজে এটা আরো বাড়বে এবং আপনাদের আরো ভালো লাগবে। ক্যাপ্টেন হতে হবে শর্টে। তো এই জন্য একজন আমাদের রেসপেক্টেড ফিমেল স্টুডেন্ট আর দুজন আপনার রেসপেক্টেড মেল ক্যাপ্টেন হয়ে যান, হয়ে আজকে ক্লাসের পরে এই নাম, আপনার নাম, সেল নাম্বার, ইমেল নাম্বারটা আপনার আমাদের ইঞ্জিনিয়ার এমদাদ হোসেন, উনি এটা অপারেট করেন, ওনাকে পাঠিয়ে দিয়ে। তাহলে কি হলো, মাই মেসেজ অ্যাকচুয়ালি হিয়ার নাও 3। আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের কন্ট্রিবিউশনে ক্লাস শুরু হয়ে গেল।
সেকেন্ড ইস্যু সেটা হলো আজ রঞ্জন স্যার আছেন, এভাবে সব টিচারেরা আসবেন, 7 দিন ক্লাস হবে। প্রথমত 2-1 দিন ট্রায়ালে বেসে একটু অসুবিধা হবে। আগে ছিল আমাদের 3টা জুনে ক্লাস, এখন 5টা, এই জন্য একটু সমস্যা হয়ে গেছে। এই জুম আবার বিভিন্ন মিটিং এ ছিল, এই জন্য একটু দেরি হয়ে গেছে। এই জন্য আমি সকলের আপনাদের অপার ক্ষমা সুন্দর দৃষ্টি জ্ঞাপন করলাম। প্রথমে ক্যাপ্টেন হতে হবে, ক্যাপ্টেন একজন ফিমেল হবেন এবং 2জন মেল হবেন। নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, সেল নাম্বার এগুলো আমাদের এমদাদ যেখানে করতেছেন, ইঞ্জিনিয়ার এমদাদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অনলাইন ক্লাস উনি দেখবেন, ওনাকে মেল করে দেবেন। এই গেল। আর আজকে কোনো কোয়ারিজ কথাবার্তা বলবো না, টাইম টু টাইম আমি আসবো, সামনেও থাকবো, পিছনেও থাকবো, চারিদিকে সারাউন্ডিং অ্যান্ড অ্যারাউন্ডিং ইংরেজিতে বলে। উইল লুক টু দ্য ম্যাটার, নো প্রবলেম। আর সবচেয়ে ভালো একটা ক্ষণ যে আমাদের রঞ্জন স্যারকে আমরা পেলাম, ক্লাস শুরু হলো। স্যার হয়তো একটু কষ্ট পেয়েছেন, বসে থেকেছেন সারাদিন অফিস করে। এই যে অফার কন্ট্রিবিউশন ফর দ্য ন্যাশনাল, এখানে কিছুই নাই। নিজে আমি জানি, নিজে আমি শিখেছি, নিজে আমি রপ্ত করেছি, এগুলোই আমি আমার দেশের মানুষকে যারা লেখাপড়া করে, যারা বিয়েতে আছে তাদের দিচ্ছি। মহৎ কাজ, এর চেয়ে বড় কিছু নাই। তো ছাত্ররা আমি বিদায় নেই। আর স্যার আমাকে একটু ছুটি দেন স্যার, আরো 2 সেকশনে যাই। না ঠিক আছে, আপনারটা দিয়ে দ্বিতীয় সেকশন হলো, আরো 3টায় যেতে হবে। আর কথা হবে স্যার, আপনি ভালো থাকেন, আমাদের প্রিয় ছাত্ররাও ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আচ্ছা। তো আমরা ফিরে আসি। যেটা দেখাচ্ছি আপনাকে, এটা একটু বোঝার চেষ্টা করেন। সেটা হলো এটা হচ্ছে এবারের কর হার। সে কর হার হচ্ছে প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত শূন্য। তবে আপনার মহিলা এবং সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা 3.5 লাখ। হ্যাঁ, তো এর পরের ধাপটা হচ্ছে পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5%, এরপরে 3 লাখ টাকার উপরে 10%, এরপরে 4, 5, এইভাবে হাইয়েস্ট ট্যাক্স রেট হচ্ছে 25। তো এটা গেল এই। আর ডান দিকে তাকায় দেখতে পারেন, ডান দিকে আপনার মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000, 4,000 বা 3,000 ডিপেন্ডিং অন দ্য লোকেশন। লোকেশন মানে ঢাকা এবং চিটাগাং সিটি কর্পোরেশন এলাকার করদাতা হলে 5,000, অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার করদাতা হলে 4,000, আর বাকি গ্রামে গঞ্জে হলে 3,000। এর বাইরে সিটি কর্পোরেশনের বাইরে হলে 3,000। আর একটা তীর চিহ্ন দেওয়া আছে, একটা কথা বলা আছে, সেটা হলো যে এইবারে যারা ফার্স্ট টাইম রিটার্ন সাবমিট করবে অনলাইনে, তারা 2,000 টাকার একটা ট্যাক্স কনসেশন পাবে। মানে যদি দেখা যায় তার ট্যাক্স আসছে 5,000, তাহলে সে 3,000 টাকা দিয়ে পারবে। অথবা যদি দেখা যায় যে ট্যাক্স আসছে 9,000, তাহলে সে 7,000 টাকা দিয়ে পারবে। বিষয়টা এরকম আর কি। বিষয়টা এরকম। স্যার মিনিমাম ট্যাক্স আসলেও কি স্যার ওই 2,000 টাকা বাদ দিতে পারবে সেখান থেকে? অফকোর্স, ওইটাই তো উদাহরণ দিয়ে বললাম, যদি 5,000 টাকা আসে তাহলে 3,000 টাকা দিয়ে পারবে, কথা বলছি। ওইটা টার্গেট করেই বলছি, টার্গেট করেই বলছি। মানে মিনিমামের পরেও কমে যাবে, তবে মানে অন্যদের কমবে না। যারা পুরাতন করদাতা তারা অনলাইনে দিলে কমবে না। যারা একেবারে আনকরা, নূতন, যারা ফার্স্ট টাইম জীবনে প্রথম রিটার্ন সাবমিট করতেছে, তারা যদি অফলাইনে না করে অনলাইনে করে, তাহলে এই 2,000 টাকার বেনিফিট ঘোষণা করা হয়েছে, এই আর কি। তো দেখেন যে স্লাইড দেখানো হচ্ছে এটা ক্লিয়ার কিনা, মানে আপনারা বুঝতে পারতেছেন কিনা। কেন বলতেছি, এটা দিয়ে তো আমাদের অঙ্ক করতে হবে, স্যার বুঝতে পারছি স্যার। তাই না? সিনিয়র সিটিজেনশিপ বলতে কি বুঝাতে স্যার? ওইটা হলো যে সমস্ত পুরুষ যাদের বয়স 65 বা তদূর্ধ্বে, তারা হচ্ছে সিনিয়র সিটিজেন, এবং তাদেরও ওই মানে মহিলা এবং সিনিয়র সিটিজেন এক কাতারে 3.5 লাখ টাকা আর কি। আরো আছে নিচে, কিন্তু আরো 1, 2, 3, 4 আছে। সেখানে বলছে যে ওটা তো 3.5 লাখ বলাই আছে, উমেন অ্যান্ড সিনিয়র সিটিজেন। আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানে প্রতিবন্ধী, তাদের হচ্ছে স্ল্যাবটা হচ্ছে, প্রথম স্ল্যাবটা 4.5 লাখ,
আর যারা যুদ্ধাহত 3 নাম্বার হচ্ছে যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ওয়ার ওন্ডেড ফ্রিডম ফাইটার, তাদের হলো 4,75,000 টাকা হলো মানে প্রথম সিলিংটা, পরেরগুলো সব ঠিক আছে। আর একটা কথা বলা আছে 4 নম্বরে, যে যাদের যে ফ্যামিলিতে অটিস্টিক বাচ্চা আছে, মানে ডিজেবল চিলড্রেন আছে, সেই বাবা মার যে কষ্ট, সেই বাবা বা মা মানে সে যে ট্যাক্স পেয়ার, মানে তার ওই অটিস্টিক বাচ্চা থাকার কারণে, ডিজেবল বাচ্চা থাকার কারণে তার প্রথম স্ল্যাবটা 50,000 টাকা মাইনাস। যেমন একজন মা, তার একটা ডিজেবল বাচ্চা আছে, তো মা করদাতা, মা চাকরি করে, তাহলে মা হিসাবে তার তো সিলিং হচ্ছে 3.5, কিন্তু এই ডিজেবল চিলড্রেনের মার সিলিং কিন্তু 3.5 প্লাস 50, 4 লাখ টাকা প্রথমটার। এই আর কি। তো এখন যেটা টানায় রাখছি, অনেকক্ষণ যাবত টানায় রাখছি এক কারণে, সেটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এবং সারা ক্লাস জুড়ে কিন্তু আমাদের এই স্লাইডটা কাজে লাগবে, বুঝতে পারছেন? তো আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে যদি কারোর আয় হয় 10 লক্ষ টাকা, তার ট্যাক্স হবে কত? ছেলেদের ট্যাক্স হবে কত, মেয়েদের ট্যাক্স হবে কত, বলতে পারবেন? এই অঙ্কটা করেন। 10 লাখ টাকা যদি ইনকাম হয়, তাহলে ছেলেদের ট্যাক্স হবে কত, মেয়েদের ট্যাক্স হবে কত? স্যার 55,000, ছেলেদের 55,000। ছেলেদের 3 আর 4, 30, 35, 45, 45 আর হচ্ছে 35, 80,000 টাকা। ছেলেদের কত বললেন? 80,000 টাকা হবে স্যার। 80,000 টাকা হবে। জি স্যার। স্যার মেয়েদের 72,500। আর মেয়েদের ক্ষেত্রে স্যার জি স্যার 77,500 হবে স্যার। 72,500। মেয়েদের 77,500 কারণ মেয়েদের তো 3.5 লাখ টাকা না, 3.5 লাখ টাকা। হ্যাঁ 3.5 লাখ টাকা। তো স্যার মানে 2,500 টাকা কম হবে স্যার। 2.5 লাখ টাকার 15%-এ আসে কত? 35,530। ও না 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 না, ঠিক আছে, একটু চেঞ্জ হবে। স্যার 80,000 টাকা। 72,500, 72,500। জি স্যার 72,500। তার মানে এই অঙ্কটা যেটা দিলাম, এটা কিভাবে করবেন? এটা হলো যে 10 লাখ টাকা তো দিলাম, 10 লাখ থেকে প্রথমে 3 লাখ টাকা মাইনাস করবেন। এই 3 লাখ টাকা হলো নীল, থাকলো কত? 7 লাখ। এখান থেকে আবার 1 লাখ টাকা মাইনাস করবেন, যে 1 লাখের উপরে ট্যাক্স হবে 5,000 টাকা 5%-এ। এইভাবে আপনি আস্তে আস্তে আগাবেন আর কি। তো যেটা অঙ্ক দিলাম আপনাকে, যে 10 লক্ষ টাকা যদি আয় হয়, ছেলেদের ইনকাম হবে, ছেলেদের ট্যাক্স হবে 80,000, আর মেয়েদের ট্যাক্স হবে 72,500। ঠিক আছে? আচ্ছা, দেখেন যদি কারো কোনো কনফিউশন থাকে বলতে পারেন। স্যার হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। স্যার যে অটিস্টিক যদি থাকে স্যার, বললেন যে সেক্ষেত্রে 50,000 টাকা আরো বেশি পাবে, তাহলে সেক্ষেত্রে যদি স্যার বাবা মা দুজনে যদি ট্যাক্স পেয়ার হয়, তাহলে কি স্যার দুজনই পাবে নাকি একজন পাবে? কেন আপনি 4 নাম্বারটা পড়েন নাই? 4 নাম্বারের শেষের লাইনে হচ্ছে আপনার কোশ্চেনের অ্যান্সার। If both father and mother are assessee, then anyone will avail this benefit. লেখাই তো আছে, যে কোনো একজন। স্যার এনিওয়ান বলতে কি, এনিওয়ান কথাটা বুঝিনি, মানে যে কোনো একজন? হ্যাঁ, বাবা অথবা মা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এনিওয়ান মানে তো বাবা মার, আর এনিওয়ান আর কে আছে? প্যারেন্টস এর এনিওয়ান মানে তো মানে যে কোনো দুইজন আর যে কোনো একজন।
এই আচ্ছা, তাহলে আরেকটা কোশ্চেন করি, সেটা হলো মানে কারোর যদি ইনকাম 10 হয় লাখ টাকা 3.5 লাখ টাকা 10 লাখ টাকায় 10 লাখ টাকা 1 লাখ টাকা দিতে হবে ট্যাক্স না 80,000 টাকা হলে তো 1 লাখ আচ্ছা বলেন তো 3,10,000 টাকা যদি কারোর ইনকাম হয় তার ট্যাক্স হবে কত? স্যার উনি কি পুরুষ না মহিলা স্যার, এটা জানতে হবে। না, পুরুষ হইলে কত হবে, মহিলা হলে কত হবে? মিনিমাম ট্যাক্স দিতে হবে। স্যার 5,000 হবে স্যার। স্যার পুরুষ হলে 500, মহিলা হলে নীল। আবার স্যার এখানে যদি ফার্স্ট টাইম হয় তাহলে স্যার ওনার কোনো ট্যাক্স হবে না যদি অনলাইনে পেমেন্ট করে। হয় নাই, কে বলতেছেন এত জোর দিয়ে কথা? স্যার ঢাকা রিজনের মধ্যে হলে 5,000 মিনিমাম যেটা মিনিমাম ট্যাক্স দিবে স্যার। মিনিমাম ট্যাক্স তো 5,000 হওয়ার কথা 5,000 স্যার। পুরুষদের ক্ষেত্রে 5,000 হবে, আর নতুন হলে তাহলে স্যার 3,000 হবে। তাও স্যার আবার জোনের উপর বেস করে স্যার। ঢাকার ভিতরে হলে 3,000 হবে যদি নতুন হয়ে থাকে, আর পুরাতন হলে 5,000। আর স্যার ঢাকার বাইরে এরকম বেস করে স্যার হবে ছেলেদেরটা। আর স্যার মেয়েদেরটা সব ক্ষেত্রে স্যার নীল হবে স্যার। ঠিক আছে, ঠিক আছে। কারণটা কি, 3,10,000 কারোর ইনকাম হয়, 3 লক্ষ টাকা তো বাদ, পরের 10,000-এর 5%-এ হয় কত, 500 টাকা। কিন্তু 5,000 টাকার নিচে কোনো ট্যাক্স নাই। মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000। ঢাকার কথাই ধরি, অন্যগুলো বাদ দেই। 4,000 3,000 এত পড়ানো যায় না, অন্যগুলো বাদ দেই। সবাই ঢাকায় ক্লাস করতেছি, ঢাকায় ধরে নিই যে করদাতার কোশ্চেন করছি সে ঢাকা, তাহলে 5,000। এবং ওই যে কে জানি কথা বললো একদম কারেক্টলি বলছে, মানে মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000। যদি আপনি ট্যাক্স ক্যালকুলেশন করে দেখেন যে আপনার ট্যাক্স আসছে 5,000-এর কম, তাহলে কিন্তু 5,000। আর যদি দেখেন 5,000-এর বেশি, তাহলে বেশি। কিন্তু ন্যূনতম হচ্ছে 5,000। আর যদি অনলাইনে দেয় তাহলে 5,000 থেকে 2,000 টাকা বাদ যাবে। তাও সবাই অনলাইনে না, নতুন করদাতা হলে। নতুন করদাতা, জি স্যার। কিন্তু পুরান হইলে কিন্তু আর এই বেনিফিট পাবে না। না স্যার। আর মেয়েদের ক্ষেত্রে তো জানেন যে 3.5 লাখ টাকা পর্যন্ত নো ট্যাক্স। তো সুতরাং 3,10,000 যদি ইনকাম হয় কোনো ট্যাক্সই হবে না। হয়তো রিটার্ন দাখিল করতে হতে পারে, কিন্তু উইদাউট পেইং এনি ট্যাক্স, ট্যাক্স দিতে হবে না। এই ঠিক আছে, জি স্যার। আশা করি ক্লিয়ার আর কি, আশা করি ক্লিয়ার। এখন আরেকটা কোশ্চেন করতে পারি, দেখি জাস্ট বোঝার জন্য আর কি। ধরেন একজনের ইনকাম হলে এবার 2,92,000 টাকা, কিন্তু সরকার এবার আইন করছে যে প্রত্যেকটি আইন হোল্ডারকে রিটার্ন দাখিল করতে হবে এবারের বাজেটে করতে তাই। তাহলে এই ভদ্রলোক মানে এই যে রিটার্ন দাখিল করবে, সে কত টাকা ট্যাক্স সহ রিটার্ন দাখিল করবে? নীল স্যার। আর নীল স্যার। হ্যাঁ নীল, মানে নীল হবে এই কারণে 3 লাখ টাকা পর্যন্ত তো কোনো ট্যাক্সই নাই। সুতরাং তার ইনকাম যদি হয় 2,92,000, তার রিটার্ন দিতে হবে, সেটা তো অ্যানাদার ইস্যু। রিটার্নটা বসে বসে ফিল আপ করবে, দিবে, কিন্তু তার মানে এই না যে ট্যাক্স সহ দিবে। ট্যাক্স আসলে ট্যাক্স সহ দিবে, ট্যাক্স না আসলে কেন ট্যাক্স সহ দিবে? তবে ট্যাক্স যদি আসে 5,000 টাকার নিচে কিন্তু নেওয়া হয় না, এটা হলো কথা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ইয়েস স্যার। ক্লিয়ার। এই স্লাইডটা অনেকক্ষণ যাবত টানায় রাখছি, জাস্ট আপনি এটা ক্লিয়ার হন, কারণ এটা পুরো মানে ট্যাক্সের ক্লাস জুড়ে আপনার এটা কাজে লাগবে। আচ্ছা, এখন দেখেন সারচার্জ, ওয়েলথ সারচার্জ। যারা সম্পদশালী তাদেরকে শুধু ট্যাক্স দিলেই হয় না, ট্যাক্সের সাথে সারচার্জ দিতে হয় যারা ব্যক্তি করদাতা। এবং সেই সারচার্জের, ওয়েলথ সারচার্জের রেটটা কি সেইটা কিন্তু আপনার সামনে দেখানো। সেটা হলো 3 কোটি টাকা পর্যন্ত যদি কারোর সম্পদ হয় তাহলে কোনো সারচার্জের বালাই নেই। আর সম্পদ যদি হয় 3 কোটি টাকার বেশি কিন্তু 5 কোটি টাকার মধ্যে, তাহলে তার সারচার্জ হবে 10%। 10% অফ হোয়াট? 10% অফ অ্যাসেট? নো,
10% অফ ট্যাক্স। এরকম আমি যদি একটা উদাহরণ দিই, যে ধরেন এক ভদ্রলোকের এবারে সম্পদ হচ্ছে 4 কোটি আর ইনকাম হচ্ছে 10 লাখ, তাহলে তার কত টাকা সারচার্জ দিতে হবে? 10 লাখের 10 লাখের 10%। 1 লাখ। না, হয় নাই। আমার বলতে দেন। স্যার 10 লক্ষ। স্যার নীল হবে নীল। না, হয় নাই। আর ওই যে 80,000-এর 10%? স্যার এইবার আরেকবার একটু বললে ঠিক 80,000 জি স্যার, ওই যে 80,000 যে ট্যাক্স দিয়েছিলাম ওটা 10%। বিজয় হালদার না কে বললো? স্যার বিকাশ মালাকার। বিকাশ মালাকার। এই বিকাশ মালাকারের উত্তর ঠিক। সেটা হলো বলা হচ্ছে ট্যাক্সের 10%। আমরা তো একটু আগে আপনারা শুনলেন যে 10 লাখ টাকা যদি কারোর ইনকাম হয় তার ট্যাক্স হয় 80,000। আপনারাই তো বের করলেন। তাহলে 80,000-এর 10%-এ 8,000 টাকা হবে সারচার্জ, ওয়েলথ সারচার্জ, মানে সম্পদ বেশি থাকার কারণে শুধু কর দিলে হবে না, করের সাথে সারচার্জও দিতে হবে। আর মিনিমাম সারচার্জ কিন্তু 3,000 টাকা। একটা বক্সের ভিতরে লেখা যে মিনিমাম সারচার্জ কিন্তু 3,000। সারচার্জ যদি হয় তাহলে 3,000, না হইলে নাই। বুঝতে পারছেন? আর এই যে 10% যে স্ল্যাব, ওইখানে বলছে যে যদি কারো সম্পদ 3 কোটি টাকার কম হয় কিন্তু তার যদি 2টা গাড়ি থাকে নিজের নামে, তাইলেও তাকে 10% সারচার্জ দিতে হবে। অথবা যদি 8,000 স্কোয়ার ফিটের উপরে বাড়ি থাকে, মানে ওনারশিপ অফ হাউস প্রপার্টি having an aggregate area of 8,000 square feet in the city corporation area. সিটি কর্পোরেশন এলাকায় 8,000 স্কোয়ার ফিটের উপরে যদি কারোর বাড়ি থাকে বা ফ্ল্যাট থাকে, তাহলেও তার সম্পদ যদি 3 কোটি টাকার কম হয় তাও তাকে সারচার্জ দিতে হবে 10%। এর পরের স্ল্যাবগুলো অবশ্য আপনার মানে 5 ডিফারেন্ট, মনে রাখা খুব সোজা। মানে সম্পদ যদি 5 থেকে 10 15, 10 থেকে 15 20, 15 থেকে 20 25, আর 20 কোটি টাকার উপরে হলে 20 কোটি থেকে 20 কোটির উপরে গেলে আর কি 30%। এই আর 50 কোটির উপরে গেলে 30% অথবা সম্পদের 10 পয়সা % এর মধ্যে যেটা হায়ার। তো দেখেন এই যে সারচার্জের যে রেট যেটা টানালাম, এটা মানে বোঝা গেল কিনা? এটাও তো আপনাকে মুখস্থ করতে হবে। পরীক্ষা তো মানে এই রেটটা মুখস্থ না থাকলে তো আপনি পারবেন না। এবং মুখস্থ করার সবচেয়ে সোজা বুদ্ধি হলো 3 কোটি টাকা পর্যন্ত তো সারচার্জ নাই, এটা তো শিখলেন। এরপরে 3 থেকে 5 10, এর 5 থেকে 10 15, 10 থেকে 15 20, 15 থেকে 20 25, আর 20 কোটি টাকার উপরে গেলে 30, হাইয়েস্ট হচ্ছে 30%। তো এইভাবে মনে রাখতে হবে আর কি। আর যেটা বললাম যে মিনিমাম, হ্যাঁ বলেন স্যার 10 পয়সা যে বলছেন নেট ওয়েলথের উপর, এটা একটু ক্লিয়ার করুন। লাস্টে এটা একেবারে শেষেরটা। এটা হলো যদি কারোর সম্পদ 50 কোটি টাকা বা তার অধিক হয়, তাহলে কিন্তু তার ট্যাক্সের 30% দিলে হবে না। সেখানে ক্যালকুলেশন করতে হবে যে তার ট্যাক্স আসছে কত, তার 30%-এ কত আসে, অথবা তার সম্পদ কত। সম্পদ ধরেন 65 কোটি, তাহলে 65 কোটি টাকার 10 পয়সা %, 0.10%-এ কত আসে, অথবা ট্যাক্সের 30%-এ কত আসে। এই দুইটার মধ্যে যেটা হায়ার সেটাই হবে তার সারচার্জ। যদি কারো সম্পদ 50 কোটি অথবা 50 কোটি টাকার বেশি হয়, 50 কোটি বা বেশি হলে তখন মানে সম্পদের উপরেও একটা 10 পয়সা করে একটা ক্যালকুলেশন করতে হবে। আর উপরের গুলো সম্পদের সাথে কোনো সম্পর্ক নেই, ট্যাক্সের উপরে। মানে স্যার যে 50 কোটি টাকার উপরে, 50 কোটি টাকার উপরে হলে 30% ট্যাক্সের উপর হবে, এবং যে 50 কোটি টাকার উপরে যে অ্যামাউন্ট আছে ওই সম্পদের উপর 10% মানে 10% হবে। এটা হচ্ছে এই দুইটার মধ্যে যেটা হায়ার হবে ওইটা অ্যাপ্লিকেবল হবে। ওইটাই আর কি, ঠিকই বলছেন।
আপনার এইটা অথবা ওইটা, মানে 30% অথবা 10 পয়সা পার্সেন্ট, এই দুইটার ভিতরে ক্যালকুলেশন করলে যেটা হায়ার হয় ওইটাই হবে সারচার্জ। জি স্যার, ক্লিয়ার। দেখেন কোম্পানি ট্যাক্স রেট। কোম্পানি ট্যাক্স রেট হচ্ছে আপনার লিস্টেড কোম্পানি হলে 25, নন লিস্টেড কোম্পানি হয়। স্যার এটা ছোট্ট কোশ্চেন ছিল স্যার আমার। হ্যাঁ বলেন। যদি স্যার করদাতা তামাকজাত করদাতা হয় তাহলে উক্ত ব্যবসায় তো অর্জিত আয়ের উপর সারচার্জ কত পার্সেন্ট ধরবো স্যার আমরা তখন? কি বুঝি নাই কি? তামাকজাত পণ্য প্রস্তুতকারক করদাতার উপর আমরা আপনার আয়ের উপর সারচার্জ কত পার্সেন্ট ধরবো স্যার? এই কোশ্চেনটা হয় নাই, আপনার কোশ্চেনটা নিতে পারলাম না। কি প্রস্তুত করে না করে ঘোড়ার ডিম আমার কি দরকার? আমার হলো আয়ের উপরে আয়কর, আর আয় মানে সম্পদশালী হলে সারচার্জ। বললেন পণ্য প্রস্তুতকারী উৎপাদনকারী তার কত সারচার্জ হবে, এরকম তো কোনো কিছু পড়াই নেই আমরা, এরকম তো কোনো কিছু আইনে নাই। মানে কোশ্চেন কিন্তু মাথা মুন্ডু কিছু বুঝি নাই, চুপ হয়ে গেছে। যাই হোক, কোশ্চেনটাই গোলমাল ছিল আর কি, কোশ্চেনটাই মানে বোধগম্য ছিল না। যদি বুঝে বলতে পারেন আমি যে কোনো কোশ্চেনের উত্তর দিতে পারি, না বুঝাইলে কেমনে বলবো? মানে যে কোশ্চেন করছে সে চুপ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, চুপ হয় হোক। এখন দেখেন ওই যে আপনার কোম্পানির ট্যাক্স রেটটা কি? কোম্পানির ট্যাক্স রেট কিন্তু আপনার চোখের সামনে। সেটা হলো যদি লিস্টেড কোম্পানি হয় তাহলে 25%, আর যদি নন লিস্টেড কোম্পানি হয়, নন লিস্টেড কোম্পানি মানে হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেগুলো শেয়ার বাজারে লিস্টেড না, পাবলিকলি ট্রেডেড না, সেগুলোর ট্যাক্স রেট কিন্তু 32.5। আর এওপিরও ট্যাক্স রেট কিন্তু 32.5। এওপি মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পার্সন, বাংলা হচ্ছে ব্যক্তি সংঘ। তার মানে দুইজন ব্যক্তি, বড় বড় ব্যক্তি, ধরেন কথার কথা দুইজনে একটা মানে বড় মেগা প্রজেক্ট হাতে নিছে এবং তারা একটা জেভি করলো। জেভি মানে জয়েন্ট ভেঞ্চার। তো পার্টিকুলার ওই প্রজেক্টের কাজটা উঠানোর জন্য দুইজন মিলিত হলো, তখন তো তারা একটা এগ্রিমেন্ট করে, জেভি করে। তো তখন ওইটার কিন্তু স্ট্যাটাসটা হয় এওপি। জেভি তো মানে অ্যাকাউন্টিং এর ভাষা, আমাদের ভাষা হচ্ছে এওপি, অ্যাসোসিয়েশন অফ পার্সন। তখন ওই প্রজেক্ট শেষ, ওই কাজ শেষ, তখন আবার তারা আলাদা হয়ে যায়। তো তাদেরকে এওপি হিসেবে ট্রিট করা হয় এবং এওপিরও ট্যাক্স রেট কিন্তু 32.5। এটা এবারে করা হয়েছে, এটা আগে কোনোদিন ছিল না। আগে এওপির কিন্তু ট্যাক্স রেট ছিল ইন্ডিভিজুয়ালের যে ট্যাক্স রেট, ওই একই রেট ছিল। তো এবারে এটাকে আলাদা করা হয়েছে, মানে কোম্পানি রেটে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন লিস্টে ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠান, এগুলো যদি লিস্টেড হয় তাহলে 37.5, আর যদি নন লিস্টেড হয়, নন লিস্টেড মানে কি? শেয়ার বাজারে লিস্টেড। আমাদের দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, একটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হলো চিটাং স্টক এক্সচেঞ্জ। যেটা যে কোনো স্টক এক্সচেঞ্জে যদি লিস্টেড হয় তাহলে 37.5, আর যদি লিস্টেড না হয় তাহলে 40। যেমন আপনি দেখবেন যে বর্তমানে যে থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন যে ব্যাংক, মধুমতি ব্যাংক, মেঘনা ব্যাংক, যমুনা ব্যাংক, এদের তো এরা শেয়ার বাজারে নট লিস্টেড। তো এদের অথবা বিদেশি ব্যাংক যেগুলো মানে স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি, এদের ট্যাক্স রেট কিন্তু 40। বা এই যে মেটফো মানে মেটফো না কি, মেট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, বিদেশি ইন্স্যুরেন্স কোম্পানি 40। মার্চেন্ট ব্যাংক 37.5। মার্চেন্ট ব্যাংক বোঝেন কিনা? মার্চেন্ট ব্যাংক মানে বলে হলো যে ব্যাংকেরই একটা প্রতিষ্ঠান, তো তারা শুধু শেয়ার বাজারীদেরকে লোন দেয় এই শেয়ার কেনা বেচার জন্য। আর মোবাইল ফোন অপারেটর কোম্পানি ট্যাক্স রেট হলো দুইটা, যদি লিস্টেড হয় তাহলে 40, আর যদি লিস্টেড না হয় তাহলে 45। যেমন বর্তমানে বাংলাদেশে শুধু জিপি লিস্টেড, জিপি মানে গ্রামীণ ফোন, আর রবিও নাকি আসতেছে।
তো রবি যদি আসে তাহলে রবিরও আপনার ট্যাক্স রেট হবে 40। রবির এখন ট্যাক্স রেট কিন্তু 45। আচ্ছা, ভালো কথা। এরপরে দেখেন টোবাকো ম্যানুফ্যাকচারিং কোম্পানি। টোবাকো ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম বা ইন্ডিভিজুয়াল, তাদের ট্যাক্স রেট হচ্ছে 45 প্লাস 2.5% ইনকাম সারচার্জ, মানে একই ইনকামের উপরে 47.5% ট্যাক্স। মানে এই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো অথবা আকিস বিড়ি অথবা হাকিমপুরি জর্দা ইত্যাদি, মানে এই প্রোডাক্ট, টোবাকো প্রোডাক্টটা যেই বানাবে, মানে ধরেন একজন ব্যক্তি যদি বানায়, তারও কিন্তু ট্যাক্স রেট হচ্ছে 47.5% ব্যক্তির। সে কিন্তু স্ল্যাবের বেনিফিট পাবে না। যেমন আপনারা জানেন কিনা, এই যে উত্তরবঙ্গে মনে হয় ওই যে হাকিমপুরি জর্দা, এই হাকিমপুরি জর্দার যে মালিক তার নাম হলো মিস্টার কাউস মিয়া। এই কাউস মিয়া কিন্তু একবার আমাদের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার ছিল, হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। এই বাংলাদেশে বড় বড় রাঘব বোয়াল থাকতে কাউস মিয়া হচ্ছে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। কেন? ওই যে তার ট্যাক্স রেট হচ্ছে হাইয়েস্ট ট্যাক্স রেট বাংলাদেশে, আর হাকিমপুরি জর্দা চলেও প্রচুর। তো বিষয়টা কিরকম? বিষয়টা হলো যে টোবাকো সামগ্রী যারা উৎপাদন করবে, সে কোম্পানি বলেন, পার্টনারশিপ ফার্ম বলেন আর ব্যক্তি বলেন, ডাইরেক্ট ট্যাক্স রেট হচ্ছে 47.5। 47.5 শুনতে কেমন শোনায়? খারাপ শোনায়। এই জন্য ভাগ করে দেওয়া যে 45% হচ্ছে ট্যাক্স আর 2.5% হচ্ছে ইনকাম সারচার্জ, খারাপ জিনিস বাড়ানোর কারণে। তখন আর মানুষ মাইন্ড করে না, মানুষ মনে করে না ঠিক আছে, জাস্টিফাইড। কিন্তু একই ইনকামের উপরে, মাইন্ড ইট, একই ইনকামের উপরে। তো আপনাদের যদি একটা কোশ্চেন করি, আপনি কি উত্তর দিতে পারবেন? দেখি কোশ্চেন করলে উত্তর দিতে পারেন কিনা। ধরেন মিস্টার কাউস মিয়া, তো ওনার ইনকাম হচ্ছে 1 কোটি টাকা এই হাকিমপুরি জর্দা তৈরি থেকে ইনকাম, আর ওনার সম্পদ হচ্ছে 10 কোটি টাকা। এখন এই মিস্টার কাউস মিয়াকে কত টাকা ট্যাক্স এবং সারচার্জ পরিশোধ করতে হবে? আবার বলি, কাউস মিয়ার ইনকাম হচ্ছে 1 কোটি, সম্পদ হচ্ছে 10 কোটি। খুব সিম্পল, কিন্তু তার এখন আপনাকে বের করতে হবে তার ট্যাক্স কত হবে, সারচার্জ কত হবে, বলেন। স্যার মোট সারচার্জ হচ্ছে স্যার 25 লাখ, আর ওইখানে হচ্ছে 45 লাখ, মোট 60 লাখ। আর ওনার ট্যাক্স হচ্ছে 47,50,000 আর সারচার্জ হচ্ছে 9,50,000। স্যার এটা 47,50,000 হবে। তার ট্যাক্স 47,50,000 আর এটা 20% সারচার্জ হচ্ছে 9,50,000। স্যার এটা ট্যাক্স হবে 45 লক্ষ টাকা আর সারচার্জ হবে 2.5 লাখ টাকা। 47 মোট 47,50,000 টাকা। স্যার ট্যাক্স হবে 49,50,000 আর সারচার্জ হবে 27,50,000। আচ্ছা শোনেন, বিষয়টা হলো যে আমি উত্তরটা বলে দিই, মানে অ্যাকুরেট উত্তরটা কারোর কাছ থেকে পেলাম না, তাহলে অঙ্কটা আমি করায় দেই। সেটা হচ্ছে এই ভদ্রলোকে কাউস মিয়া, তার ট্যাক্স হবে 1 কোটি টাকার 45%-এ 45 লক্ষ টাকা। 1 নাম্বার শেষ। আমি 3 নাম্বার পর্যন্ত যাবো, একটা করে শেষ করি। অড সাউন্ড আসতেছে, মানে মিউট করে নেয় না আর কি। স্যার মিউট করতে পারবেন আপনি, একটু কাইন্ডলি করে দেন। আমি কেমনে করবো?
জানি না। ভাই যারা কো-হোস্ট আছে তারাও মিউট করতে পারবেন। হ্যাঁ, যারা কো-হোস্ট আপনারা একটু মিউট করে দেন। আচ্ছা দেখেন, তো উত্তরগুলো শুনেন। 1 নম্বর হচ্ছে যে 1 কোটি টাকার 45%-এ আপনার 45 লক্ষ টাকা হবে তার ট্যাক্স। 2 নাম্বার, তার ইনকাম সারচার্জ হবে 1 কোটি টাকার 2.5%-এ 2.5 লাখ টাকা। 3 নাম্বার, তার ওয়েলথ সারচার্জ হবে, যেটা আপনার চোখের সামনে, এটা হলো ইনকাম সারচার্জ। আর একটা হবে ওয়েলথ সারচার্জ, যেটা আগের স্লাইডে ছিল। হ্যাঁ, ওয়েলথ সারচার্জ হবে 45 লাখ টাকা 15%। মানে সে 15%-এ আসবে 4.5 আর 2.25, 6,75,000, 6,75,000 টাকা আসবে ওয়েলথ সারচার্জ। ওয়েলথ সারচার্জ হয় কিন্তু ট্যাক্সের উপরে, ট্যাক্সের 15%। তার ট্যাক্স কত? ট্যাক্স হচ্ছে 45 লাখ। আর ইনকাম সারচার্জ কত? 2.5 লাখ, 2.5%। তো ইনকাম সারচার্জের উপরে কিন্তু আমার ওয়েলথ সারচার্জ হয় না। অঙ্কটা ইচ্ছা করে দিছি কিন্তু। সুতরাং একটা অঙ্ক দিলাম আর অঙ্কের উত্তরটাও মুখে মুখে বলে দিলাম। এটা মুখে মুখে করা যায়, খাতা কলম। কারণ 1 কোটি টাকা আয় তো ট্যাক্স হচ্ছে 45%। আর ইনকাম সারচার্জ নামে একটা জিনিস আছে, সেটা শুধু টোবাকোর উপরেই হয়, অন্য কোনো কিছুর উপরে হয় না। ইনকাম সারচার্জ হচ্ছে একই ইনকামের উপরে 2.5%। তার মানে 1 কোটি টাকা তার যেহেতু ইনকাম, দুইটার 2.5%-এ 2.5 লাখ টাকা হচ্ছে ইনকাম সারচার্জ। তাহলে দুইটা জিনিস পেয়ে গেলাম। এখন আসি, তার সম্পদ তো 10 কোটি, তাহলে তো তার মানে সম্পদ সারচার্জও হবে। তাহলে সম্পদ সারচার্জ কত হবে? সম্পদ সারচার্জের নিয়ম হচ্ছে 15%, যেহেতু 10 কোটি সে 15%-এ পড়ছে। তার মানে ট্যাক্সের 15%। ট্যাক্স কত? 45 লাখ। তা ট্যাক্সের 15% আসে কত? 6,75,000। আশা করি ক্লিয়ার। জি স্যার, আর একটা বিষয় হচ্ছে এনবিএফআই টা একটু ব্যাখ্যা করতেন স্যার। তো এটা হলো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, লিখে নেন, এব্রিভিয়েশন। জায়গায় ধরে না তো, এই জন্য। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। যেমন ওই ডেল্টা ব্র্যাক হাউজিং, তারপরে কত কিছু আছে, আইডিএলসি। তো যাই হোক, তাহলে এটা নিয়ে তো কোনো কোশ্চেন নাই। এটা হলো আপনার কোম্পানি ট্যাক্স রেট। এখন আসেন আমরা কিছু হ্রাসকৃত কর হার দেখি। কি ফাহমিদা আজিজ, রেইজ হ্যান্ড। সরি স্যার, ভুলে হয়ে গেছে কাজ লেগে। তো এদিকে দেখেন হ্রাসকৃত কর হার, সেটা হলো যে আরএমজি এক্সপোর্ট, মানে গার্মেন্টস এক্সপোর্টারদের ক্ষেত্রে আপনার ট্যাক্স রেট হচ্ছে 10 অথবা 12। 10 অথবা 12। 10 হলো আপনার যদি গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন থাকে তাহলে 10, আর যদি গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন না থাকে তাহলে 12। এবং এটার এসআরও নাম্বারও দিয়ে দিছি আপনার পাশে। তারপরে দেখেন টেক্সটাইল 15, জুট 10, বিভিন্ন অটোনোমাস বডি 25, প্রাইভেট ইউনিভার্সিটি 15, পোল্ট্রি, ফিশারি, ক্যাটল ফার্মিং, এগুলোর রেট কিন্তু আলাদা, হ্রাসকৃত কর হার। এবং আপনি যে স্লাইডটা দেখতেছেন আমার চোখের সামনে, প্রত্যেকটা কিন্তু আপনার সহ, আপনার এসআরও নাম্বার সহ। এগুলো হচ্ছে আপনার ট্যাক্স রেট, হ্রাসকৃত এনবিআর এগুলোকে হ্রাস করে দিচ্ছে এসআরওর মাধ্যমে। এই আর কি। তো ট্যাক্সে কি কি রিফর্ম হয়েছে সেটা যদি একটু দেখি, তাহলে আপনারা সবাই জানেন যে এখন টিআইএন এর আপনার মানুষ ঘরে বসে অফিসে বসে কিন্তু মানে টিআইএন করতে পারতেছে।
লগ ইন করে। তারপরে উইথহোল্ডিং ট্যাক্সের যে খাত সেটা অনেক বাড়ছে, উঠছে আয়কর কর্তনের হার। বেতন থেকে কাটে, সাপ্লাই থেকে কাটে, বাড়ি ভাড়া থেকে কাটে, এরকম খুব খাত আছে যার উপরে উঠছে আয়কর কর্তন করা হয়। আর ট্যাক্সের যে অ্যাসেসমেন্ট এটাও অনেক সিম্পলিফাইড আছে, মানুষ এখন ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন সাবমিট করতে পারে। আর 4 নম্বরে হচ্ছে অনলাইন রিটার্ন ফাইলিং। এটা 2016 সালের 1 নভেম্বর থেকে চালু হয়েছিল। এখন একটু স্টপ আছে, এখন এটাকে আপগ্রেডেশনের কাজ চলতেছে। তো এখন আপনারা যদি এনবিআর এর ওয়েবসাইট অনলাইন রিটার্ন সাবমিশনে যান, আপনি পারবেন না, পারবে না, যেহেতু ওই আপগ্রেডেশনের কাজ চলতেছে। তো যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। যা প্রেজেন্টেশন দেখানো হলো, এই প্রেজেন্টেশন আপনি পাবেন, তো দেখানো হলে এটার উপরে আপনি কোশ্চেন করতে পারেন। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটা ব্রেকে যাব, 10 মিনিটের একটা ব্রেকে যাব, এবং ওই ব্রেক থেকে এসে আমরা আরো 2টা জিনিস পড়াবো। সেই 2টা জিনিস কি? সেই 2টা জিনিস হচ্ছে যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হায়ারার্কি কি, কার উপরে কে, আর 2 নম্বরে হচ্ছে যে ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে পার্থক্য কি, ইনকাম ইয়ার কি হলে অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে, এটা পড়ানো হবে। তো বলেন, যা পড়ানো হয়েছে এখানে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, যদি না থাকে তাহলে আমরা মানে পরে আসবো। ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন তো নাই? স্যার একটু উইথহোল্ডিং ট্যাক্সটা একটু যদি সংক্ষেপে বলতেন স্যার। উইথহোল্ডিং ট্যাক্সটা হলো বিদেশে বলে, আমরা বলি এটাকে সোর্স ট্যাক্স। আমরা বলি সোর্স ট্যাক্স, অথবা কেউ কেউ বলে উৎস কর, কেউ বলে টিডিএস, এগুলো পড়ানো হবে। উইথহোল্ডিং শব্দটা বিদেশি শব্দ আর কি। উৎসে যেটা কেটে রাখে, বেতন থেকে বেতন দেওয়ার সময় যে ট্যাক্স কেটে রাখে, এগুলো আর কি। ঠিক আছে, তাইলে 10 মিনিটের একটা ব্রেক দিয়ে দিলাম। তো আমরা 10 মিনিট পরে আরো 2টা মানে জিনিস নিয়ে আসতেছি। স্যার এওপি এর ফুল অ্যাব্রিভিয়েশনটা যদি আরেকটু বলতেন। কোনটা? এওপি। ও, এটা হলো অ্যাসোসিয়েশন অফ পারসনস। অ্যাসোসিয়েশন অফ পারসনস। জি, থ্যাংক ইউ স্যার। বাংলা হচ্ছে ব্যক্তি সংঘ, মানে 2 জন ব্যক্তির মিলিত রূপ। জি, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে একটা ব্রেক দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। ভার্চুয়ালি জুলাই টু জুন সরকারের যে ফিসকাল ইয়ার, ফিনান্সিয়াল ইয়ার, প্রত্যেকটা ফিনান্সিয়াল ইয়ারই হচ্ছে এক একটা ইনকাম ইয়ার, এবং আমাদের কোনো চয়েস নাই। আর ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ক্যালেন্ডার ইয়ার হচ্ছে এক একটা ইনকাম ইয়ার। ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু ক্যালেন্ডার ইয়ার, ক্যালেন্ডার মানে হলো জানুয়ারি টু ডিসেম্বর। আর ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান বাদে আমাদের সবার জন্য হচ্ছে ইনকাম ইয়ার হচ্ছে কিন্তু ফিনান্সিয়াল ইয়ার বা ফিসকাল ইয়ার। আমাদের ফিসকাল ইয়ার হচ্ছে জুলাই টু জুন। তার মানে এই যে আমরা, আপনারা, তারপরে আপনারা যে সিএ ফার্মে আছেন, তারপরে যত কোম্পানি অডিট করেন, সব কিন্তু জুলাই টু জুন, মানে কোনো চয়েস নাই, অ্যাকাউন্টস হতেই হবে জুলাই টু জুন। এটাও আমাদের ল, বুঝতে পারছেন? তো এটা গেল প্রথম কথা, যে ইনকাম ইয়ার মাস্ট বি দ্য ফিনান্সিয়াল ইয়ার, আর ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের ইনকাম ইয়ার মাস্ট বি দ্য ক্যালেন্ডার ইয়ার। আর সেই বিদেশি কোম্পানির বাংলাদেশে যদি কোনো ব্রাঞ্চ অফিস বা লিয়াজ অফিস থাকে, তাহলে এই ব্রাঞ্চ অফিসের ইনকাম ইয়ার কি হবে? সেক্ষেত্রে একটা চয়েস আছে, যে বিদেশে অরিজিনালি প্যারেন্ট কোম্পানির ইনকাম ইয়ার যা, ব্রাঞ্চ অফিসেরও তা। অর্থাৎ একটা ইন্ডিয়ান কোম্পানি, এখন ওখানে তারা ইন্ডিয়ার ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে এপ্রিল টু মার্চ। ইন্ডিয়াতে কিন্তু বছর শুরু হয় 1 এপ্রিল, আমাদের বছর শুরু হয় 1 জুলাই। এই জন্য ইন্ডিয়াতে দেখবেন যে বাজেট অধিবেশন হয় মার্চ মাসে, ইন্ডিয়ার ইয়ার ক্লোজিং হচ্ছে মার্চ। তো আমরা ওইটাও একটু ফলো করি, অনেক সময় দেখতে পাই যে ইন্ডিয়াতে এবার ট্যাক্স রেট কি করলো, ইনকাম ট্যাক্সের আইন কানুন কি করলো, কারণ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান একই ল, মানে সবই তো ব্রিটিশ ল।
ওই আইন কানুন সবই এক, তো ফলো করতেও সুবিধা হয় আমাদের। তো বিষয়টা খালা, হলে ইনকাম ইয়ার না বলতে হয় যে জিনিসটা বললাম সেটা যেন নিয়ে যান। এখন যদি না 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 খালা, এখন যদি বারবার এক জিনিস কথা তাহলে খালা খারাপ, বিষয়টা খারাপ। মানে যতই আপনি বলেন যে অফ করেন, আপনি মাইক্রোফোনটা আপনার, কিন্তু দেখেন কথাবার্তা বলতেছে কিভাবে, এগুলো একটু সাবধান হওয়া দরকার। আমরা তো সবাই সচেতন, তাই না? এই যে 206 মোহাম্মদ মিজানুর রহমান, সে ঠিকই কথাবার্তা বলে যাচ্ছে। যাই হোক, তার মানে আমরা কি শিখলাম এতক্ষণ? আমরা শিখলাম যে ইনকাম ইয়ার কি। ইনকাম ইয়ার হচ্ছে ইউজুয়ালি জুলাই টু জুন, শুধু ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে ক্যালেন্ডার ইয়ার, আর বিদেশি কোম্পানির ক্ষেত্রে জাতা। জাতা মানে কি? বিদেশে যা এখানেও তা, এর নাম জাতা। আরেকটা কথা 4 নম্বরে বলা আছে, সেটা হলো যে ইনকাম ইয়ার সাধারণত 12 মাসের, বছর সাধারণত 12 মাসে বছর। তবে কখনো কখনো এটার ব্যত্যয়ও হয়। ব্যত্যয় হয় কখন? যখন মানুষ নতুন ব্যবসা শুরু করে। তো এখন যদি একটা বছরের মাঝামাঝি ব্যবসা শুরু করে, তাহলে প্রথম বছরটা তো হবে 6 মাসের বা 9 মাসের বা 3.5 মাসের, এরকম ভগ্নাংশ হবে। এরপর থেকে ঠিক হয়ে যাবে। আবার ব্যবসা যদি মানুষ মাঝপথে বন্ধ করে দেয়, তাহলেও আপনার শেষ বছরটা ভগ্নাংশ হয়ে যাবে। তো সেটা দ্যাট মে বি লেস দ্যান 12 মান্থ। বাট মানে ইয়ার কখনো 12 মাসের বেশিতে, 13 মাসে কখনো বছর হয় না। বছর 7 মাসে হইতে পারে, 5 মাসে হইতে পারে, তো সেটা কোনো কোনো ক্ষেত্রে, আর ইউজুয়ালি 12 মাসে বছর। তাহলে ইনকাম ইয়ার পড়ানো শেষ। এখন আসেন তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার, ইনকাম ইয়ারের নাম্বার 2 তে যেটা বলা হয়েছে স্যার, এটা একটু কাইন্ডলি একটু ব্রিফ করবেন? ওই তো ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের ইনকাম ইয়ার হচ্ছে ক্যালেন্ডার ইয়ার। ক্যালেন্ডারের দিকে তাকান, জানুয়ারি টু ডিসেম্বর। স্যার স্ক্রিনটা একটু জুম করলে আমাদের জন্য যারা মোবাইলে দেখতেছি একটু ভালো হতো। স্ক্রিনটা কি করব? একটু বড় করলে। বড় কেমনে করে? এটা প্লাসে এটা নাকি আরো বড় নাকি? না স্যার, কমান বেশি বড় হয়ে গেছে। এটা বড় হয়ে গেছে স্যার এখন ঠিক আছে। এইবার ঠিক আছে না? জি স্যার। ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে ব্যাংক, বিমা এবং অন্যান্য নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আর্থিক প্রতিষ্ঠান। তাদের মানে ইংলিশ ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী তাদের বছর শুরু হয় এবং বছর শেষ হয় ডিসেম্বরে। বছর শুরু হয় ডিসেম্বরে। যাই হোক আর কি, এটা ইনকাম ইয়ার শেষ। এখন আসেন যে অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার কি? অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে প্রতি বছর 1 জুলাই থেকে যে একটা বছর শুরু হয়, যে প্রত্যেকটা বছরই হচ্ছে একটা অ্যাসেসমেন্ট ইয়ার, জুলাই টু জুন। অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে জুলাই টু জুন। তার মানে ইনকাম ইয়ারও তো জুলাই টু জুন। তাহলে ইনকাম ইয়ার যে জুলাই টু জুন, তার পরের জুলাই টু জুন হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। ওইটাই তো বললাম, তোমার হলো সারা, আমার হলো শুরু। তার মানে আপনারা দেখেন, এখন যে অ্যাসেসমেন্ট ইয়ারটা চলতেছে সেটা হচ্ছে 2020-21। তার মানে এটা করসপন্ডিং ইনকাম ইয়ার ছিল 2019-20। 2019-20 মানে 19-এর শেষের 6 মাস, 20-এর প্রথম 6 মাস। এইভাবে 19-20 মানে 2 বছর না, 19-20 মানে 1 বছর। 20-21 যেটা বলতেছি এটাও 1 বছর, 12 মাস। 20-21 12 মাস, 20-এর শেষের 6 মাস আর 21-এর প্রথম 6 মাস, এইভাবে আর কি। তো এইটাই একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে এখানে, যে from the following example we can see how to find out the assessment year and tax day. ট্যাক্স ডেটা তো এখন পর্যন্ত পড়ানো হয় নাই, ওটা এখনো সময় আসে নাই। ট্যাক্স ডে হচ্ছে লাস্ট ডে অফ সাবমিশন অফ রিটার্ন ফর কোম্পানি ট্যাক্স পেয়ার। তো ভালো করে দেখেন যে একটা কোম্পানি ইনকাম ইয়ার কখন শেষ হলে তার অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে এবং তাকে কবে নাগাদ রিটার্ন দিতে হবে, তার সুন্দর একটা এক্সাম্পল আপনার চোখের সামনে। প্রথমটা খুব সোজা, সেটা হলো
ইনকাম ইয়ার যদি শেষ হয় 30/6/2019, তার মানে তার ইনকাম ইয়ার হচ্ছে 2018-19, মানে 18-র শেষের 6 মাস আর 19-এর প্রথম 6 মাস। তার মানে ইনকাম ইয়ার হচ্ছে এই 12 মাস, মানে মাস্ট বি দ্য ফিনান্সিয়াল ইয়ার। তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে তার করসপন্ডিং পরের যে ইয়ারটা 19-20, ওইটা হচ্ছে তার অ্যাসেসমেন্ট ইয়ার। আর ডান পাশে আপনি যায়েন না, ডান পাশটা তো আপনি বুঝবেন না এখন যে কবে নাগাদ তাকে রিটার্ন দিতে হবে। তারপরে বলে যাই, রিটার্ন দিতে হবে 6.5 মাসের মধ্যে। ইনকাম ইয়ার শেষ হওয়ার 6.5 মাসের মধ্যে রিটার্ন দিতে হয়। তো কোম্পানির ক্ষেত্রে আর কি, মানে যাদের ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে যাদের অ্যাকাউন্টিং ইয়ার। ইনকাম ইয়ারের আরেকটা নাম হচ্ছে অ্যাকাউন্টিং ইয়ার। আচ্ছা, এটা গেল 1 নাম্বার। 2 নম্বরে হচ্ছে ধরেন তার বছর শেষ হচ্ছে, বিদেশি কোম্পানি, তার বছর শেষ হচ্ছে 30/9/2019, তার মানে তার ইনকাম ইয়ার হচ্ছে 1/10/2018 থেকে 30/9/2019। এটা যদি হয় তাহলে তার অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে? অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে ইনকাম ইয়ার শেষ হওয়ার পরবর্তী 1 জুলাই থেকে যে ফিনান্সিয়াল ইয়ারটা শুরু হবে ওইটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। তার মানে তার অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 20-21। কেন? 30/6/2019-এর পরে 1 জুলাই কবে আসে? 2020 সালে আসে, এই জন্য 2020-21। এবং আপনি 2 নম্বরটা দেখেন, অ্যাকাউন্টিং ইয়ারটা শেষ হওয়ার 9 মাস পরে তার অ্যাসেসমেন্ট ইয়ারটা শুরু হবে। ওয়ার আছে 1 নম্বরে সময় দেবে না, 1 রাতও সময় দেবে না, 1 মিনিট পরেই পরের বছর শুরু, মানে অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হয়ে যাবে। 1 মুহূর্ত টাইম দিচ্ছে না, কারণ তার ইনকাম ইয়ার শেষ হয়েছে 30 জুন, আর পরের দিন হচ্ছে 1 জুলাই তার অ্যাসেসমেন্ট ইয়ার শুরু, প্রথমটার ক্ষেত্রে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হতে 9 মাস লাগছে, কারণ ওই যে 1 জুলাই খুঁজে পায় না। অ্যাকাউন্টিং ইয়ার শেষ হওয়ার পরবর্তী 1 জুলাই থেকে হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। এরপরে দেখেন 3 নাম্বারটা। 3 নাম্বারটা হচ্ছে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, এদের ক্ষেত্রে হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ, তো 2019 সাল হচ্ছে অ্যাকাউন্টিং ইয়ার বা ইনকাম ইয়ার, এর করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2020-21। কারণ 2019 মানে হচ্ছে 31 ডিসেম্বর 2019। 31 ডিসেম্বর 2019, এটার করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 20-21। এইরকম আর কি, এরকম মানে 5-6টা উদাহরণ, 1 2 3 4 5টা উদাহরণ দিয়ে দেখানো হচ্ছে যে ইনকাম ইয়ার কি হলে, অ্যাকাউন্টিং ইয়ারটা কি হলে আপনার অ্যাসেসমেন্ট ইয়ারটা কি হবে। আর ডান পাশের যেটা, ওইটা তো অতটা বুঝতে পারবেন না, ওইটা এখন বলবো না, কারণ ওটা এখন বোঝানো সম্ভব হবে না। ওটা রিটার্ন যেদিন করাবো সেদিন ওটা পাবেন, যে কতদিনের মধ্যে রিটার্ন দাখিল করতে হয়। ইউজুয়ালি 6.5 মাস, বাট যাদের ডিসেম্বর এন্ডিং সেক্ষেত্রে 8.5 মাস, এরকম আর কি। স্যার 6.5 মাস যেটা বললেন সেটা কি স্যার ইনকাম ইয়ার এন্ড হওয়ার পর থেকে 6.5 মাস? কারেক্ট। স্যার ইনকাম ইয়ার যখনই শেষ হবে, অ্যাসেসমেন্ট ইয়ারটা কি তার পরের করসপন্ডিং ইয়ারের জুলাই 1 থেকে শুরু হবে? কারেক্ট অবভিয়াসলি। ঠিক আছে, তাহলে ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে পার্থক্য বোঝা গেল। এবং ইনকাম ইয়ারেরও ডেফিনেশন আছে, অ্যাসেসমেন্ট ইয়ারেরও ডেফিনেশন কিন্তু আমাদের সেকশনে আছে। অ্যাসেসমেন্ট ইয়ারের ডেফিনেশন আছে আপনার সেকশন 2 সাবসেকশন 9, আর ইনকাম ইয়ারের ডেফিনেশন আছে সেকশন 2 সাবসেকশন 35 মনে হয়, 35। হ্যাঁ, এই। আর সবচেয়ে বড় কথা কি, আপনি তো বই পড়েও দেখতে পাবেন যে ইনকাম ইয়ারের ডেফিনেশন কি লেখা আছে, অ্যাসেসমেন্ট ইয়ারের ডেফিনেশনে কি লেখা আছে, কিন্তু এইভাবে উদাহরণ দিয়ে পাবেন না।
এইভাবে যে 4-5টা এক্সাম্পল সাইট করলে না জিনিসগুলো ক্লিয়ার হয়, বুঝতে সুবিধা। তো দেখেন, আশা করি ক্লিয়ার। আর ডান পাশেরটা নিয়ে এখন খুব একটা কথা বলবো না, এই কারণে যে ওটা তো আপনি বুঝতে পারবেন না। আর এটা তো কোম্পানি ট্যাক্স পেয়ারের জন্য। আমাদের ইন্ডিভিজুয়ালের ট্যাক্স পেয়ারের রিটার্ন সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে কিন্তু মানে আদার দেন কোম্পানি, রিটার্ন সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 30th নভেম্বর এভরি ইয়ার, প্রতি বছর 30শে নভেম্বর। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ডেট। তবে বিভিন্ন ধরনের ডেটের মধ্যে আপনাকে বলি, ডেট আসলে মূলত প্রথম দুইটা। কারণ যদি ব্যাংক হয় তাহলে 15ই সেপ্টেম্বর, আর যদি মানে নর্মাল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় সেটা হলো ওই যে 15ই জানুয়ারি। এই লাস্ট ডেট মানে ওইটা ট্যাক্স ডে মানে হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ রিটার্ন। অ্যাকাউন্ট যখন শেষ হবে এরপরে অডিট হবে, অডিট হওয়ার পরে তার সে রিটার্ন সাবমিট করবে। ওই ডেটের মধ্যে যদি রিটার্ন সাবমিট করতে না পারে সে কিন্তু ডিসিডির কাছ থেকে 4 মাস পর্যন্ত সময় নিয়ে নিতে পারে, মানে তাতে কোনো বাধা নেই। এবার হলো এক্সেপশনস টু দ্য রুল অফ অ্যাসেসমেন্ট ইয়ার। মানে ইনকাম ইয়ার কি হলে অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে এটা তো এতক্ষণ ধরে দেখালাম, কিন্তু এটার কিছু ব্যত্যয়ও হয়। মানে যদি মানুষ তার ব্যবসা বন্ধ করে চলে যায়, দোকান বন্ধ করে ঠিকানা, এরপরে তো আর পাওয়া যাবে না, তখন এগুলো হলো এমার্জেন্সি অ্যাসেসমেন্ট। তখন ইনকাম ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার একই। মানে এখন এই লোকটা দোকান বন্ধ করে চলে যাচ্ছে, ভালো কথা, আমাকে জানাইছে, আমি ডিসিটি, এখন আমি বসে থাকবো যে অ্যাসেসমেন্ট ইয়ার এখনো আসে নাই, তো বসে থাকলে আর তারে পাওয়াই যাবে না। এই জন্য ধরো মারো কাটো যা পারো এখনই করে ফেলো। এই জন্য এগুলো ব্যতিক্রম। দেখা গেল এখানে ইনকাম ইয়ারও যা, অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আর আগামী বছরের 1 জুলাই পর্যন্ত অপেক্ষা করার সময় নেই, ধৈর্য নাই, এখনই কাম সেরে ফেলতে হবে যা ট্যাক্স টক্স পাওয়া যায়। কারণ এ থাকতেছে না, মানে ব্যবসা বন্ধ করে দিচ্ছে। 2 নম্বরও তাই, বাংলাদেশ থেকে চিরতরে চলে যাচ্ছে, যা পাও লয়ে লও। 3 নম্বরে হচ্ছে যে নন রেসিডেন্ট শিপিং, চিটাগাং পোর্ট ছেড়ে গেলে আর আসবে কিনা, এই পোর্ট ভিড়বে কিনা কে জানে। সুতরাং ও যা জাহাজে মালটাল নিয়ে যাচ্ছে, ভাড়া পাচ্ছে, ওই ভাড়ার উপরে যা ট্যাক্স হয় এটা এখনই নিয়ে তারপরে ছেড়ে দাও। মানে এটার মানে অ্যাসেসমেন্ট ইয়ার আসবে আগামী 1 জুলাই, ওই পর্যন্ত অপেক্ষা করা যাবে না। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয় আর কি। তো ঠিক আছে আর কি, এইটা তো আপনার এটা একটা দেখালাম আপনাদেরকে যে ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের পার্থক্য কি, ইনকাম ইয়ার কি হলে অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে। এই তো আপনাদের পরীক্ষায় যে অঙ্কগুলো থাকে ওখানে বলাই থাকে যে একটা কোম্পানি তার অ্যাকাউন্টিং ইয়ার বা ইনকাম ইয়ার এই অনুযায়ী তার অ্যাসেসমেন্ট মানে ফ্রেম করা হোক ইত্যাদি আর কি। তো ঠিক আছে, এটা তো দেখালাম, এটা গেল। আচ্ছা, এখন আসেন আর একটা জিনিস, ছোট্ট একটা জিনিস বলে আমরা শেষ করে দেই। সেটা হলো আচ্ছা, এই যে যদি হোয়াইট বোর্ডে যেতে চাই এটা কিভাবে যাব, কেউ বলতে পারবেন? হোয়াইট বোর্ডে এই টেকনিক্যাল অনেক জিনিসই পারি না। স্যার স্ক্রিন শেয়ার করে মাইক্রোসফট ওয়ার্ড করলেই হবে। স্ক্রিন শেয়ার করলাম, তারপরে এখন কি করব? মাইক্রোসফট ওয়ার্ড খুললেই হবে। হ্যাঁ হ্যাঁ, পাইছি, ভালো কথা বলছেন। এখন কি শেয়ার দেব হোয়াইট বোর্ডে? জি স্যার, স্ক্রিন শেয়ার দিলে আপনি যা করবেন তাই আমরা দেখতে পাবো। এখন লিখব কি দিয়া? স্যার পেন তো অলরেডি চলে আসছে। পেন দিয়া? ও পেন না, পেন স্যার টাইপ করেও লিখতে পারবেন, সমস্যা নেই। ওয়ার্ডটাই মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ করলে তাহলে স্যার বেটার হবে। তাহলে বেটার হবে, পারি না তো। আচ্ছা দেখি আপনার স্যার আর এই পেন্সিল দিয়ে তো হবে না। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার ওয়ার্ডে লিখলে টাইপ করলে তো আমরা দেখতে পারবো এটাতে তো। ও মাউসে লিখলে টাইপ করলে দেখতে পাবেন? জি স্যার। জি স্যার। আপনি এখন যা করবেন পিসিতে সবই দেখা যাবে আমাদের। হ্যাঁ, আমি কি করি, কলম যা এসে গেছে কলম সরাইতে পারি না তো। এটা কি ওয়ার্ড? মানে
তারপর স্যার ম্যাথ গুলো আমরা এক্সেলে শেয়ার করতে পারি অপশনে স্যার। গিয়ে নতুন করে আবার ওয়ার্ড ওপেন করতে পারেন। ওঠে না তো। আর উপরে ডান পাশে স্যার ক্রস আছে স্যার, উপরে ডান পাশে স্যার। হ্যাঁ ক্রস আছে, হ্যাঁ এটাতে ক্লিক করেছি। ওটা ক্লিক করলে তো শেষ হয়ে যাবে। ক্রস করলে তো সব শেষ হয়ে যাবে তখন নাকি? স্যার ওয়ার্ড কিট ওয়ার্ড আচ্ছা লাগবে না। স্যার আপনি নিচে কি স্যার স্টার্ট মেনুতে যাইতে পারেন স্যার। হ্যাঁ কোথায়? স্টার্ট মেনুতে স্যার। কি মেনুতে? স্টার্ট মেনুতে স্যার। স্টার্ট? জি স্যার। স্টার্ট পাবো কই? স্যার বাম পাশে নিচে স্যার। বাদ দি। স্যার শেয়ারিং স্টপ করার যে অপশনটা ওটাতে ক্লিক করলে এটা স্টপ হবে, তারপর আবার নতুন করে যদি শেয়ার করেন চলে আসবে। আচ্ছা শোনেন, ইনকাম ট্যাক্সের অথরিটি হচ্ছে আপনার, যদি বলি যে কারা কারা ইনকাম ট্যাক্স অথরিটি, এক নাম্বারই হচ্ছে আপনার এনবিআর, তারপরে 2 নম্বরে হচ্ছে সিটি, 3 নম্বরে হচ্ছে আপনার এডিশনাল সিটি, 4 নম্বরে হচ্ছে জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস, 5 নম্বরে হচ্ছে ডিসিটি, 6 নম্বরে হচ্ছে এসিটি, 7 নম্বরে হচ্ছে ইএসিটি, লাস্ট হচ্ছে ইন্সপেক্টর। স্যার 7 নম্বরটা কি ইএসিটি? আচ্ছা শুনেন, এখন এই যে ইনকাম ট্যাক্স অথরিটি, ইনকাম ট্যাক্স অথরিটির আপনার সুপ্রিম অথরিটি হচ্ছে এনবিআর, এবং এনবিআর এর হচ্ছে 3টা উইং। একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, একটা হচ্ছে কাস্টমস, আর হচ্ছে ভিএটি। 3টা উইং কিন্তু এনবিআর এর। এবং ইনকাম ট্যাক্সে আমরা যারা চাকরি করি, ইনকাম ট্যাক্সে আমরা 3টা ট্যাক্স নিয়ে ডিল করি, 3টা ট্যাক্স নিয়ে ডিল করি। মানে 3টা কি কি? 1 নম্বরে হলো ইনকাম ট্যাক্স, 2 নম্বরে হলো গিফট ট্যাক্স, আর 3 নম্বরে হচ্ছে ট্রাভেল ট্যাক্স। আইটি মানে ইনকাম ট্যাক্স, কিন্তু আইটি মানে ইনফরমেশন টেকনোলজি না। আর এই 3জন হচ্ছে অ্যাসেসিং অফিসার, এই যে ডিসিটি, এসিটি এবং ইএসিটি। আর এরা হলো সুপারভাইজারি অফিসার, এডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার ইত্যাদি। আর লোয়েস্ট মানে অথরিটি হচ্ছে ইন্সপেক্টর। আর ডিসিটিদের মধ্য থেকে কমিশনার চাইলে কাউকে টিআরও বা টিপিও বানাতে পারে। টিআরও মানে ট্যাক্স রিকভারি অফিসার, আর টিপিও মানে হলো ট্রান্সফার প্রাইসিং অফিসার। সিটি মানে কিন্তু কমিশনার অফ ট্যাক্সেস, ডিসিটি মানে হচ্ছে কিন্তু ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। তার মানে প্লুরাল, প্লুরাল সিঙ্গুলার না। প্লুরাল এই কারণে যে আমরা শুধু ইনকাম ট্যাক্স নিয়ে ডিল করি না, আমরা একাধিক ট্যাক্স নিয়ে ডিল করি। তো কি কি নিয়ে করি তো বললামই। আর এই জন্য আমাদের এই প্রত্যেকটা পদবি কিন্তু প্লুরাল, প্লুরাল মানে ট্যাক্সেস। এর ভিতরে আপনার ভাইটাল পোস্ট হচ্ছে ডিসিটি।
ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, মানে এরা হচ্ছে অ্যাসেসিং অফিসার। এই ডিসিটি, এসিটি, ইএসিটি, মানে এরাই হচ্ছে মানে অ্যাসেসমেন্টটা করে। আর এদের সুপারভাইজ করে হচ্ছে এডিশনাল কমিশনার অথবা জয়েন্ট কমিশনার। আর তাদের মাথার উপরে তো থাকে কমিশনার, সবার মাথার উপরে হচ্ছে এমডিআর। বুঝতে পারছেন? তো আমাদের এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে ক্লাসে লাগবে। আমি যদি বলি ডিসিটি, আপনি যদি হা করে তাকায় থাকেন যে ডিসিটি কি, এই জন্য প্রথম দিকের ক্লাসে এগুলো পড়ানো হচ্ছে। জয়েন্ট কমিশনারকে বলে আইজেসিটি। আইজেসিটি মানে ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস। তার পোস্টিং যদি আপিলে হয় তখন বলে আপিলের জয়েন্ট কমিশনার। কমিশনারও কিন্তু মানে কোথায় পোস্টিং সেই ভেদে তার নাম চেঞ্জ হয়ে যায়। মানে ইউজুয়ালি কমিশনার অফ ট্যাক্স। যদি আপিলে পোস্টিং হয় তাহলে কমিশনার অফ ট্যাক্স আপিল। যদি এলটিউতে পোস্টিং হয় কমিশনার অফ ট্যাক্সেস ব্র্যাকেটে এলটিউ, এরকম আর কি। যদি ট্রেনিং একাডেমিতে পোস্টিং হয় তাহলে বলে ডিজি ট্রেনিং একাডেমি। ডিজি মানে ডাইরেক্টর জেনারেল। মানে ব্যক্তি একই, পোস্টিং ভেদে নামকরণটা একটু ডিফারেন্ট হয় আর কি। এই তো দেখেন দেখি মানে বোঝা গেল কিনা। স্যার ইএসসিটিটা কি? ইএসিটি হচ্ছে এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস। এক্সট্রা। আর এসিটি হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস। বাংলা হচ্ছে সহকারী কর কমিশনার। আর ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস হচ্ছে উপকর কমিশনার। এবং যারা বিসিএস কোয়ালিফাই করে আসে, হ্যাঁ, তারা কিন্তু আপনার ওই জয়েন করে ওই 6 নম্বরে সহকারী কর কমিশনার, মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস। তারপর ধীরে 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 উপরে ওঠে, মানে প্রমোশন পেয়ে উপরে ওঠে। আর যে 7 আর 8 এরা ক্লাস 2, এরা ক্লাস 1 অফিসার না। মানে এরা যদি পিএসসি থেকে আসেও, তারা পিএসসি থেকে এরা কিন্তু নন ক্যাডার। আর 6 নম্বর থেকে উপরে হলো ক্যাডার, ক্যাডার সার্ভিস, ট্যাক্সেশন ক্যাডার। তো আপনাদের সিলেবাসে কিন্তু এই যে মানে আইটি শুধু আছে, ইনকাম ট্যাক্স আছে, গিফট ট্যাক্স এবং ট্রাভেল ট্যাক্স কিন্তু নাই। গিফট ট্যাক্স হলো কেউ যদি কাউকে কোনো কিছু দান করে তাহলে যিনি দান করেন তাকে দান কর দিয়ে দান করতে হয়। মানে যদি সেই দান হাজবেন্ড ওয়াইফ বা মানে বাবা ছেলে এদের মধ্যে সংগঠিত না হয়। আর ট্রাভেল ট্যাক্স মানে হচ্ছে ফরেন ট্রাভেল ট্যাক্স। আপনি যদি ইন্ডিয়ায় যান, বিদেশে যান, আপনার টিকিটের সাথে ট্রাভেল ট্যাক্সটা নিয়ে নেওয়া হয়। বা ইভেন ভারতে যদি বাই রোডেও যান বেনাপোলে, তাও ওই বেনাপোলে ওইখান থেকে নিয়ে নেওয়া হয়। তো এইটা আমরা মনিটরিং করি। এটা আমাদের ডাইরেক্ট ট্যাক্স, তো 3টেই ডাইরেক্ট ট্যাক্স। এই জন্য আর কি এই সাইডে আর কি, এই জন্য আমাদের পদবিগুলো প্লুরাল আর কি। কিন্তু ইন্ডিয়াতে তা না, ইন্ডিয়াতে বলে সিআইটি। আমরা যেটা সিটি, ইন্ডিয়াতে হলো সিআইটি। সিআইটি মানে হলো কমিশনার অফ ট্যাক্স, ট্যাক্সেস না, কমিশনার অফ ইনকাম ট্যাক্স, সিআইটি। আমাদের বলে সিটি। ইন্ডিয়াতে কিন্তু এনবিআর 2টা, বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স আর বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স। আমাদের দেশ ছোট তো এই জন্য একটা বোর্ডই আর কি। এবং এই যে এনবিআর, এটা ছিল সিবিআর। পাকিস্তান আমলে এটার নাম ছিল সিবিআর। সিবিআর মানে হলো সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ, এবং পাকিস্তানে এখনো সিবিআর। তাহলে এইটাও একটা জিনিস পড়ানো হয়ে গেল ফাঁকে। স্যার একটা কথা বলতে স্যার। ইনকাম ট্যাক্স অথরিটি। এবং এটা কিন্তু আপনাদেরকে পড়ালাম কিন্তু সেকশন 3 থেকে। সেকশন 3 টিআরও আর টিপিইউটা একটু। টিআরও মানে হলো ট্যাক্স রিকভারি অফিসার। এই ধরনের কোনো কোড নাই মানে আমাদের, বাট চাইলে মানে করতে পারবে। মানে ডিসিটি চাইলে মানে কমিশনার চাইলে টিআরও পদে দিতে পারে। এরকমটা আমাদের নাই, কিন্তু কাজের জন্য টিআরও হিসেবে দায়িত্ব দিতে পারে। টিপিও মানে হলো ট্রান্সফার প্রাইসিং অফিসার। ট্রান্সফার প্রাইসিং তো আপনাদের সিলেবাসে নাই, এটা অ্যাডভান্স লেভেলে আছে, প্রফেশনাল লেভেল।
আছে? স্যার 3-4 এটা সুপারভাইজার ছিল, তাহলে স্যার 5-6-7 এই ক্যাটাগরিটা যদি আরেকবার বলতেন স্যার। ক্যাটাগরি হলো অ্যাসেসিং অফিসার, বাংলা হচ্ছে কর নির্ধারণী কর্মকর্তা। কর নির্ধারণ থ্যাংক ইউ স্যার। অ্যাসেসিং অফিসার মানে তারাই করদাতাদের ইনকাম অ্যাসেস করে, ট্যাক্স ধার্য করে, এরাই করে, মানে হি ইজ দ্য কি ম্যান। কি ম্যান হচ্ছে ডিসিটি, বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো বলেন আর কোনো কোশ্চেন? এখন এটা ক্লোজ করব কেমনে? স্যার এনবিআর এর চেয়ারম্যান সহ মেম্বার কয়জন থাকে? ও এনবিআর হচ্ছে হেডেড বাই চেয়ারম্যান, কিন্তু চেয়ারম্যান আসেন আবার এডমিন ক্যাডার থেকে, মানে সরকারের আইআরডির যিনি সচিব উনি পদাধিকার বলে এনবিআর এর চেয়ারম্যান। এখন এরকম গঠনতন্ত্রটা এরকম, আগে এরকম ছিল না। আগে এনবিআর যখন গঠন হয় বা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে, তখন বলা ছিল এনবিআর এ যে সদস্যগণ থাকবেন তার ভিতরে সিনিয়র মোস্ট সদস্যই হবেন এনবিআর এর চেয়ারম্যান। তো যাই হোক আর কি, তো সেটা তো আর হচ্ছে না এখন। তো মানে আইন চেঞ্জ হওয়ার ফলে এখন মানে মাথার উপরে যিনি আসবেন তিনি আসবেন অন্য কোথাও থেকে, মানে নিজেদের থেকে না, ভিতর থেকে নয়, বাহির থেকে। তো আইআরডি মানে ইন্টারনাল রিসোর্স ডিভিশন। ইন্টারনাল রিসোর্স ডিভিশনের যিনি সচিব বা সিনিয়র সচিব তিনি পদাধিকার বলে এক্স অফিসিও এনবিআর এর চেয়ারম্যান হবেন। আর তার আন্ডারে মেম্বার থাকে 3 উইং এর মেম্বার থাকে, যেমন ইনকাম ট্যাক্স সাইডে মেম্বার আছে 8 জন, কাস্টমসে 4 জন, ভ্যাটে 4 জন, এইভাবে 8 আর 8 16 জন মেম্বার আছে, বুঝতে পারছেন? তো এটা বন্ধ করব কেমনে? ক্রসে টিক চিহ্ন দিলে বন্ধ হয়ে যাবে? উপরে তো একটা ক্রস আসছে, দিয়ে দেখি। না, বন্ধ তো হয় না। আবার এই কি আসছে? না, মানে আইআরডির এব্রিভিয়েশন হচ্ছে ইন্টারনাল রিসোর্স ডিভিশন। তো ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্তই থাক। মানে আর যদি টুকটাক কিছু কোশ্চেন থাকে আজকের পড়ানো নিয়ে, আজকে বলতে পারেন আমরা কি কি পড়ালাম। কিন্তু ট্যাক্স সম্পর্কে একটা জেনারেল ধারণা দেয়া হলো, তারপরে আপনার ট্যাক্স রেট দেখানো হলো, ইন্ডিভিজুয়াল বলেন, কোম্পানি বলেন, হ্রাসকৃত কর হার, সারচার্জ, এগুলো কিন্তু সব দেখানো হলো। আর ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে পার্থক্য কি, এই সবগুলোই করানো হলো। আগামী ক্লাস থেকে আমরা কিন্তু হেডস অফ ইনকামে চলে যাব। হেডস অফ ইনকাম আপনি জানেন কিনা যে 7টা হেডস অফ ইনকাম, তো ওই 7টা হেডে কিন্তু আমরা চলে যাব। 7টা হেডস অফ ইনকাম আপনি জানেন তো নাকি? জি স্যার। জি স্যার। কি কি বলেন তো? ইনকাম ফ্রম স্যালারি, হ্যাঁ, ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম ইন্টারেস্ট সিকিউরিটি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম individual, income from agriculture, income from business and profession, The income from capital gain, capital gain, income from other sources. হ্যাঁ রাইট। 7 নাম্বার হচ্ছে আদার সোর্সেস। আমরা আগামী ক্লাসে স্যালারি থেকে শুরু করব, বুঝতে পারছেন? মানে আপনারা যেগুলো বললেন ওইগুলাই আসলে। 1 নম্বরে হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। হ্যাঁ, কলম কই? কলম তো পাই না। প্রথমেই হলো স্যালারি, তাই না? কলম তো খুঁজে পাই না। যাই হোক, এটা শেয়ার হয় নাই, এই যে এইটা হোয়াইট বোর্ডটা। এটা শেয়ার হয়েছে, এখন টাইপ করলে আসবে মনে হয়।
কোথায় টাইপ করবো? টাইপ করলে তো কিছু আসে না। করলে কিন্তু কোথায় আসবে টাইপ? কি আসছে? নাম কি দেখা যাচ্ছে? জি স্যার জি স্যার আমাদের স্যালারি হচ্ছে ইন্টারেস্ট অন সিকিউরিটি on securities. তিন নম্বরে হচ্ছে আপনার এইচপি হাউস প্রপার্টি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এখন এগ্রিকালচার 4 নম্বরে হচ্ছে এগ্রিকালচার। 5 নম্বর হলো বিজনেস অর প্রফেশন দুই তিন চার পাঁচ ক্যাপিটাল গেইন। capital gain. ক্যাপিটাল গেইন নম্বরে আদার সোর্স Other sources. এই আর কি। এই 7টা স্যালারি, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, হাউস প্রপার্টি, এগ্রিকালচার, প্রফেশন, ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম আদার সোর্সেস। আগামী ক্লাস আমাদের কিন্তু ওই যে এই থেকে চলবে, মানে স্যালারি থেকে শুরু করব আর কি, এবং সিরিয়ালি যাব। ঠিক আছে, ওকে। স্যার আজকে স্লাইডটা কি পেয়ে যাব? হ্যাঁ পেয়ে যাবেন, এগুলা চিন্তা নাই, আচ্ছা সব পাবেন আপনি। আমরা তাহলে শেষ করে দিই, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার।